আচ্ছা, তাহলে প্রথমে একটু দেখে আসি আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়ে। 33 আমরা তো হচ্ছে F2, তাই না? তাহলে আমাদের মিড টার্মের স্কোর দিয়ে দিছি অলরেডি। আপনারা অনেকেই খাতা দেখতে আসছিলেন, তো তারা তো ফিজিক্যালি খাতা দেখছেনই। আর যারা খাতা দেখেন নাই তারা মিড টার্মের স্কোরটা এখান থেকে দেখে নিতে পারবেন। অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে যে গত ক্লাসেও বলছিলাম যে অ্যাসাইনমেন্টের পার্ট 1 এই ভিডিওটা, পার্ট 2 এই ভিডিওটা, এই দুইটা পার্ট ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন যে আমাকে কি অ্যাসাইনমেন্ট করতে হবে। আমাদের অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে এখানে এই স্লাইডের একদম শেষে দেওয়া। এই স্লাইডটার একদম লাস্টে আমাদের অ্যাসাইনমেন্টের টপিকটা দেওয়া আছে। দাঁড়ান। এই যে হোয়াট আর দ্য ইথিক্যাল ইস্যুস অফ ডেভেলপিং এজিআই। মূলত স্যাররা আমরা তো এআই এর নাম শুনছি না সবাই? এআই কথাটা তো মোটামুটি শুনছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার একটা নেক্সট লেভেল টেকনোলজি আসতেছে, সেটার নাম হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এটা এখনো কমার্শিয়ালি অ্যাভেলেবল না। এটা নিয়ে রিসার্চ হচ্ছে যে এটা ডেভেলপ করা হবে। তো এই এজিআই খুব পাওয়ারফুল একটা টেকনোলজি হতে যাচ্ছে সামনের দিনে। 3178, জামিল হোসেন, আচ্ছা। 3169 3108 3169, কাজী সানিয়াত আছে 3108। হ্যাঁ, এগুলো দেওয়া আছে, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম যে আমাদের এজিআই একটা লেটেস্ট টেকনোলজি হতে যাচ্ছে, এবং এটা রিলেটেড কি কি ইথিক্যাল ইস্যু আসতে পারে। ইথিক্যাস, যেহেতু আমরা ইথিক্সের পার্ট টুকুতে বেশি ফোকাস করছি, তো ইথিক্যাল ইস্যুগুলা কি কি হতে পারে এইটা নিয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট। এখন স্বাভাবিকভাবেই স্যারদের এই বিষয়ে কোনো আইডিয়া নাই, ঠিক না? তো এই আইডিয়ার জন্য আপনি কি করবেন? গুগলে সার্চ দিবেন, চ্যাট জিপিটিতে সার্চ দিবেন, শেখার চেষ্টা করবেন। তো এখন ওদের থেকে শিখে আপনি অ্যাসাইনমেন্টটা করবেন, একটা এসে লিখবেন কমপক্ষে 300 ওয়ার্ড। 300 ওয়ার্ড কিন্তু খুব কম, মাত্র 1 পেজ কি 1.5 পেজের মধ্যে আপনার 300 ওয়ার্ড ফিল আপ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার লেখার জন্য যদি 300, 350, 400 ওয়ার্ড হয়, এটা ডাজ নট ম্যাটার, বাট কমপক্ষে 300 ওয়ার্ডস। আচ্ছা, এই পুরা অ্যাসাইনমেন্টটাই হচ্ছে আমাদের ইনটেক্স সাইটেশন এবং রেফারেন্স লিস্টের জন্য। সো আমি আপনাদের অ্যাসাইনমেন্টের মধ্যে এপিএ সাইটেশন ঠিকমতো করা আছে কিনা সেটা আমি চেক করব। সো আপনারা যদি এই ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝবেন না যে এপিএ সাইটেশন কি জিনিস। কথা বুঝতে পারছি স্যাররা? এই দুটো ভিডিও না দেখলে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট বুঝবোই না যে আসলে কি করতে হবে। জি স্যার, বুঝছি। শুনতে পেয়েছেন স্যার? হ্যাঁ। সো আমরা এখানে যে পার্ট 1 পার্ট 2 যদি না দেখি, প্লেজারিজম বলতে কি বোঝায়, কেন আমাদের প্লেজারিজমের বিষয়ে এত এত কনসার্ন হওয়া দরকার, এবং এই প্লেজারিজম ঠেকানোর জন্য যে সাইটেশন করব, সাইটেশন করার সিস্টেমটাই কি, সাইটেশন লেখে কিভাবে, এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের একদম হাতে করে করে এই ভিডিওগুলোর মধ্যে করে দেখাইছি। তো এই ভিডিও দুটা দেখে আপনি বুঝতে পারবেন যে আমাদের অ্যাসাইনমেন্ট আলটিমেটলি কি করতে হবে। সো এখানে পার্ট 1 এবং পার্ট 2 দুইটা ভিডিওর লিংক দেওয়া আছে, এবং অ্যাসাইনমেন্টের ডিসকাশন যে 37 মিনিট থেকে শুরু, এটাও লিখে দেওয়া আছে। হ্যাঁ, সো দ্বিতীয় ভিডিওটা 37 মিনিট থেকে অ্যাসাইনমেন্টের ব্যাপারে ইনস্ট্রাকশন বলা আছে। আমিও আবার আরেকবার করে বলে দিচ্ছি। তাহলে আমাদের একটা এসে লিখতে হবে 300 ওয়ার্ড। আপনি যে কোনো জায়গা থেকে হেল্প নিতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি জেনারেটিভ এআই থেকে হেল্প নিতে পারেন, নিউজ পেপার থেকে হেল্প নিতে পারেন। অর্থাৎ নলেজ গ্যাদার করার জন্য কোনো রেস্ট্রিকশন নাই। রেস্ট্রিকশন হচ্ছে এই জেনারেটিভ এআই ইউজ করে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। কারণ আপনাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে জমা দিতে হবে এমএস ওয়ার্ড ডক ফরম্যাটে। তার মানে মাইক্রোসফট ওয়ার্ড আছে না? হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাসাইনমেন্টটা লিখবেন,
এবং মাইক্রোসফট ওয়ার্ডে অ্যাসাইনমেন্ট লিখে ওই ফাইলটাই জমা দিবেন। এটা পিডিএফ করবেন না। আমি আপনাদের ফাইলগুলা নিয়ে আ বিভিন্ন প্লেজারিজম চেকিং সফটওয়্যার আছে সেগুলোর মাধ্যমে দেখব যে এখানে কতটুকু এআই জেনারেটেড, কতটুকু আ প্লেজারিজম আছে। এই বিষয়গুলো আমি দেখব। সো ওই ক্ষেত্রে প্লেজারিজম বা এআই এর লিমিট হচ্ছে 5%। এই 5% এর উপরে গেলেই আপনার মানে হেভি পরিমাণ পানিশমেন্ট হবে। ওই ১০ মার্কের মধ্যে বেশ কম মার্ক আসবে। স্যার আর কি অ্যাসাইনমেন্টটুকু বুঝতে পারছি? হ্যাঁ, মূলত আমরা প্লেজারিজম জিনিসটা আইডিয়াটা কি এবং প্লেজারিজম যাতে আমাদের লেখার ভিতরে না আসে, না ধরে। এটার প্র্যাকটিস আমরা করতেছি হচ্ছে এই পার্টিকুলার অ্যাসাইনমেন্টে। আপনাদের এটা খুব কাজে লাগবে হচ্ছে লাগবে যখন আপনারা 4th ইয়ারে থিসিস বা প্রজেক্টের যে রিপোর্ট বইটা আছে কালো কালারের। দেখেন নাই যে আপনাদের বড় ভাইয়ের একটা কালো কালারের রিপোর্ট বই নিয়ে আসে ছবি-টবি তুলে? দেখছিলেন? গ্র্যাজুয়েশনের সময় আপনাদের বড় ভাই বা বড় আপুরা স্যার এগুলো তো স্যার লাইব্রেরিতে থাকে। হ্যাঁ, হ্যাঁ, লাইব্রেরিতে থাকে তাদের থিসিস গুলা পড়ার জন্য। এই থিসিস গুলাতে কিন্তু প্লেজারিজম অ্যালাউড না। সর্বোচ্চ প্লেজারিজম ৫ থেকে 10% অ্যালাউড। সো আপনি যখন আপনারটা যাবেন, আপনার যদি প্লেজারিজম সম্পর্কে আইডিয়াই না থাকে এবং স্যার যদি বলে, "না, না তোমার প্লেজারিজম কাউন্ট অনেক বেশি। এটা আবার রিভাইজ করো, আবার রিভাইজ করো।" তখন আপনি বুঝতেই পারবেন না যে আমি কিভাবে প্লেজারিজম কমায় নিয়ে আসবো। তো প্লেজারিজম কমানোর ওয়ে কিন্তু এইটা না যে এআই তে দিলাম, প্লেজারিজম আ একদম 0% এ নেমে আসলো। কারণ এটাও এক ধরনের প্লেজারিজম। আমি সত্যি কথা বলতে আপনারা যখন আমাকে 0% অ্যাসাইনমেন্ট দেখাবেন, 0% এআই বা 0% প্লেজারিজম, আমি ২ টা ওয়ার্ড পড়লেই বুঝতে পারবো যে এটা এআই দিয়ে লেখা। অর্থাৎ হিউম্যানাইজ এআই নামে একটা ভার্সন আছে ChatGPT-র। সেটা দিয়ে লেখা। আমি একেবারে 100% বুঝতে পারবো। কেন? কে বলতে পারবেন? কেমনে বুঝতে পারবো? স্যার অ্যাকচুয়ালি সবাই তো আর পারফেক্ট হয় না। কোনো না কোনো জায়গায় মানে না একবারে যদি সেইটা না। মানুষ লিখে এটা বোঝার তারপরে তো হ্যাঁ, এটা বোঝার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে হিউম্যানাইজ এআই এমন কিছু ইংলিশ ওয়ার্ড ইউজ করে যেটা সচরাচর ইংরেজি ভাষায় ব্যবহার হয় না। বুঝতে পারছেন? সো বুঝতে বেসিক্যালি আপনি পেরেছি। যদি অনেস্ট থাকেন, আপনার কিছু প্লেজারিজম আসবে। এটাই হলো বাস্তবতা। আপনার ৫-৬% আসবে। আপনি যদি অনেস্টলি লেখেন। আপনি যদি ডিসঅনেস্টলি লেখেন, তখন ২ টা হবে। একটা হবে হয় 90% বা 60% 70% এআই আসবে। আর নাইলে একদম 0% আসবে। এই ২ টাই হচ্ছে নকল। ঠিক আছে? একজন স্টুডেন্ট যখন নিজে, নিজে চেষ্টা করে, তখন নরমালি তার ৫-১০% প্লেজারিজম চলে আসে। ঠিক আছে? তখন এটার উপরে কাজ করতে হয়। আচ্ছা ১০% আসছে, স্যার তো বলছে 5%, একটু কমানোর ট্রাই করি। কখনোই একদম 0% হয় না। কারণ আপনার লেখার কিছু না কিছু কোনো না কোনো ইন্টারনেটের কনটেন্টের সাথে একটু না একটু মিল হবেই। সো দেখবেন আপনি যত যাই লেখেন না কেন 4-5% প্লেজারিজম আসবেই। সো যার কারণে আমরা একটা প্লেজারিজম এর উপরে আমরা একটা কিন্তু লিমিট দিয়ে রাখছি। হ্যাঁ? সো এই লিমিটে যে একেবারে 5 এর নিচে আসতে হবে তা না। এটা একটা স্ট্যান্ডার্ড এর জন্য আমরা দিয়ে রাখছি যে মোটামুটি যেমন পার্সোনালি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি নিজে যখন নর্থ সাউথ এর স্টুডেন্ট ছিলাম, আমার প্রজেক্টের থিসিসটার মধ্যে 12 to 13% প্লেজারিজম ছিল। এবং স্যাররা স্বাভাবিকভাবেই বারবার করে ফেরত পাঠাচ্ছে। না থিসিস অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট করবে না। তখন আমি এই জিনিসগুলা শিখা শুরু করলাম যে, ও আসলে প্লেজারিজমটা হচ্ছে কেন? কেন প্লেজারিজম চেকিং সফটওয়্যার গুলা আমার লেখাটাকে প্লেজারিজম ধরতেছে? ওই রিজন গুলা তখন আইডেন্টিফাই করে যখন কমায় নিয়ে আসলাম তারপরেও ৫ থেকে ৬% ছিল। তখন আর ইউনিভার্সিটি কোনো সমস্যা করে নাই। স্যার সিগনেচার করে দিছে থিসিসে। সো আপনাদেরও এই জিনিসটা শিখতে হবে। এবং এই জিনিসটা আপনাদের মধ্যে অনেকেই বাইরে বিদেশে যাবেন পড়াশোনার কাজে। তাদের তো এটা অবশ্যই লাগবে। কারণ প্লেজারিজম একাডেমিক্সে একটা ক্রাইম হিসাবে কনসিডার করা হয়। অর্থাৎ আরেকজন থেকে একটা ইনফরমেশন নিলাম কিন্তু তাকে আমি সাইট করলাম না, রেফার করলাম না। তখন আপনার এই পেপারটাই বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার ইভেন ওয়ার্স্ট কেস যেটা সিনারিও সেটা হচ্ছে আপনি যেই পার্টিকুলার সাবজেক্টে মাস্টার্স বা পিএইচডি করতে যাবেন, সেই পার্টিকুলার সেকশন থেকেই আপনাকে বের করে দিবে। ওই ডিপার্টমেন্ট থেকেই আপনার নাম কেটে দিবে। সো এরকম একটা ডেঞ্জারাস ইস্যু। এটা সম্পর্কে আমাদের যাতে আইডিয়া থাকে এইজন্যই আমি এথিক্স কোর্সে যদিও এই প্লেজারিজমের উপর আমাদের বইয়ে কোনো চ্যাপ্টার নাই। একটা ছোট্ট প্যারাগ্রাফ ছিল। কিন্তু তারপরেও আমি এটা খুব ইম্পোর্টেন্স সহকারে পড়াই। এটা ছাড়াও আপনারা এই জিনিসটা হয়তো টেকনিক্যাল রাইটিং বা এই কোর্সগুলাতেও আবার পাবেন। বুঝতে পারছি অ্যাসাইনমেন্টের বিষয়ে?
জি স্যার। আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্টটা অলরেডি দেওয়া আছে। কেউ কি সাবমিট করছে কিনা দেখি। না, কেউই সাবমিট করে নাই এখন পর্যন্ত। তো অ্যাসাইনমেন্টের কিন্তু ডেট টেট দেওয়া আছে। হুম, আগস্ট মাসের 2 তারিখ। আগস্ট মাসের 2 তারিখ রাত 12টা পর্যন্ত ডেট দেওয়া আছে। এরপরে কিন্তু টার্ন ইন লেট হয়ে যাবে এবং সেক্ষেত্রে লেট সাবমিশন একটা স্কোর কাটা যাবে। সো আমরা সবাই চেষ্টা করব আগস্ট মাসের 2 তারিখের ভিতরে রাত 12টা এর ভিতরে যাতে আমরা আমাদের অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিতে পারি। ওকে? স্যার, জি স্যার, বলেন। স্যার কোনোভাবে কি ডেটটা চেঞ্জ করা যাবে? আপনি জমা দেন, জমা দেন, চেষ্টা করেন, জমা দেন। আমি একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য একটা ডেট দিছি। এটা যে একেবারে খুব ফিক্স তা না। অনেকেরই অনেক ইস্যুতে কম বেশি হতে পারে। স্যার হ্যাঁ, এটা আমাদের হচ্ছে 1 তারিখে মানে অনেকগুলো ক্লাস টেস্ট, প্লাস হচ্ছে স্যার অ্যাসাইনমেন্ট আচ্ছা, সমস্যা নাই। আপনারা আমি অনেক তাহলে আরো পেশেন্ট। একদিন এডিট করে দিব, সমস্যা নেই। আপনারা জমা দেন, বুঝছেন? আপনারা জমা দেন, নাম্বার নিয়ে টেনশন করেন না। অ্যাসাইনমেন্ট ভালো হইলে আমি এসব আর চেকও করি না। তবে এগুলা দেখে আমাকে মানে সবকিছু লিখতে মানে সবার অ্যাসাইনমেন্ট দেখে সাবমিট করে স্কোর দিতে হয়তো একটু সময় লাগতে পারে। হয়তো ফাইনাল চলে আসবে, তার মধ্যে পাইতে পারেন অ্যাসাইনমেন্টের স্কোর। স্যার কারণ লাস্ট 4টা দিন সেকশনে অনেক স্টুডেন্ট, তো প্রায় 200-র মতো স্টুডেন্ট। সবাই অ্যাসাইনমেন্ট জমা দিবে, আমি আস্তে আস্তে চেক করতে থাকবো। স্যার লাস্ট দিন স্কোর কত দিবেন? লাস্ট কুইজটা আশা করি শীঘ্রই দিয়ে দিব। যত দ্রুত পারি চেষ্টা করব। লাস্ট কুইজটা মানে গত সপ্তাহে আমরা যে কুইজটা দিছি সেই কুইজটারও দেখি তো কি অবস্থা, কুইজে কয়জন কুইজ জমা দিল। এই যে এইটা, তাই তো? অনেকেই আবার হোয়াটসঅ্যাপে জমা দিছে। এখানে কয়েকজনের নাম আছে, অনেকে আবার হোয়াটসঅ্যাপে জমা দিছে। তো যারা হোয়াটসঅ্যাপে দিছে তাদের তো হোয়াটসঅ্যাপ থেকে দেখে আমি এখানে জাস্ট কোডটা দিয়ে দিব, আর এটা তো আছেই। জি স্যার, আমারটা হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, নেটে হ্যাঁ, অনেক সমস্যা ছিল। স্যার, আচ্ছা তাহলে। হ্যাঁ, স্যার আমাদের হচ্ছে ফাইনালের জন্য স্যার মূলত মানে কয়টা হ্যাঁ, ওই সিরিজ? যে লাস্ট ক্লাসে, আগামী ক্লাসে আমরা ফাইনালের একটা কোশ্চেন রিভিউ দিয়ে দিব। স্যার তার মানে হিসেবে আজকে লাস্ট ক্লাস। 2 তারিখে ক্লাস হবে না? স্যার হবে মানে 2 তারিখে স্যার হচ্ছে যে বাকি সব কিছু আপনি একবার রিভিউ করবেন, কোশ্চেন প্যাটার্ন স্যার। মানে 2 তারিখেই আমি কোশ্চেনের ব্যাপারে আলোচনাটা করবো। আজকে একটা টপিক আলোচনা বাকি তো, একটা চ্যাপ্টার পড়াইতে হবে। ওকে স্যার। আচ্ছা, আজকে আমরা মেনলি যে জিনিসটা পড়বো, যে এথিক্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট। মানে আমরা যখন সফটওয়্যার এর কোডগুলা লিখি, হ্যাঁ, তখন আমাদের কি কি জিনিস একটু মাথায় রাখা দরকার। বা এখানে ইথিক্যাল ইস্যুগুলা কি কি আসতে পারে। তো প্রথম কথা হচ্ছে, স্যাররা একটু আমাকে বলেন তো দেখি, যে সফটওয়্যার এর কাজ কি আসলে, বলেন তো? একটা সফটওয়্যার দিয়ে আসলে কি হয়? সফটওয়্যারটা লাগে কেন? বলতে পারবেন? স্যার কোনো কিছু সফটওয়্যারটা রান হচ্ছে যে করার জন্য। কোনো কিছু হ্যাঁ, রান করার জন্য? স্যার সফটওয়্যারটা মেইনলি ইউজ করা হয় যে আমাদের যে দৈনন্দিন কাজগুলো আমরা আগে ম্যানুয়ালি করতাম, যেটা আমাদেরকে হাতে কলমে করতে হতো, এই কাজটা যেন আমরা সহজে করতে পারি। আর আমাদের এগুলোর জন্য ডেটাগুলো যেন একবারে সিকিউর থাকে। কারণ অনেক সময় দেখা গেল যে আপনার আমার যে ফাইলগুলো আছে হয়গুলো ফাইলগুলো নষ্ট হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। ঠিক আছে? আর অনেক সময় অনেক কোম্পানিতে দেখা যায় সেগুলো এক্সেলে করে। তো এই ডেটাগুলো যেন আমরা আমাদের মতো করে সহজে আমরা ইনপুট করতে পারি, আমাদের কাজগুলো যেন সহজে করতে পারি। আরো অনেক কাজ অ্যাকচুয়ালি স্যার সফটওয়্যারটি ইউজ করা হয় আরকি। আর ডিপেন্ড করতেছে সফটওয়্যারের উপর, যে কাজের উপর। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ স্যার, আপনি খুব সুন্দর করে বলছেন যে আসলে হ্যাঁ, সফটওয়্যার বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে যে আমাদের ধরেন যখন কোনো কম্পিউটার প্রোগ্রামিং ছিল না, যখন আরো বেশি না, ধরেন 200-300 বছর আগে, হ্যাঁ, এই ধরনের কোনো ডিভাইস যখন আমাদের হাতে ছিল না, তো এই কাজগুলা কি ছিল না? হ্যাঁ, ধরেন আমি এখন আপনাদের এই যে অনলাইনে অ্যাটেন্ডেন্স নিলাম, তো আপনাদের স্কুলে, আমরা যখন স্কুলে পড়াশোনা করছি, আপনাদের কেউ অ্যাটেন্ডেন্স অনলাইনে নিত?
আপনারা বিভিন্ন স্কুলে পড়াশোনা করছেন না? আপনাদের কি স্কুলে অ্যাটেন্ডেন্সটা অনলাইনে নিত? না স্যার, না কি করতো ম্যাডাম? স্যার ওই যে খাতার মধ্যে করে। হ্যাঁ, এক্সাক্টলি একটা রেজিস্টার খাতা নিয়ে আসতো। পরে রোল নাম্বার ডাকতো। ১, ২, ৩, ৪ এরপরে স্যার করতো কি হাতে হাতে দাগ দিত। তো এইটাকে অনলাইনে সিস্টেমে কেন কনভার্ট করা হলো? কেন একটা সফটওয়্যার হিসেবে জিনিসটাকে সোনারগাঁ ইউনিভার্সিটি নিয়ে আসলো? কেন বলল না যে আচ্ছা স্যাররাও এক কাজ করে এরকম একটা রেজিস্টার খাতা নিয়ে আসবে ক্লাসে আর সবার নাম ধরে ধরে একটা করে দাগ দিবে। এটার রিজনটা কি? স্যার হয়তো মানে কাজটা মানে সহজে করা আরো একটু ইন্টারনেটে জমা রাখা হয়েছে। আমি না ম্যাডামের কথা শুনতে পাচ্ছি না। একদমই স্যার মানে ঝিরঝির আসতেছে। স্যার অন্য মানে কেউ শুনতে পাইছেন? স্যার আমার দিকে নেট প্রবলেম হয়তো। না নেট না মানে হচ্ছে আপনার মাইক্রোফোনটায় মনে হয় একটা কিছু আসতেছে। ঝিরঝির আওয়াজ হচ্ছে। আচ্ছা অন্য কেউ? অন্য কেউ? অন্য কেউ? স্যার কোশ্চেনটা আবার করবেন? মানে হচ্ছে যে স্কুলে আমরা যখন ছিলাম তখন তো আমাদের যে খাতা কলমেই স্যাররা রেজিস্টার খাতা দিয়ে ইয়া করতো তাই না? টিক 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 জি। দিত। তো আমাদের এই সোনারগাঁ ইউনিভার্সিটি অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য এরকম সফটওয়্যার কেন বানাই দিল? আহ সফটওয়্যারটা স্যার, আহ, দেখুন স্যার, প্রথমত হচ্ছে যে আমরা এক একটা ব্যাচের মধ্যে আমাদের অনেকগুলা সেকশন থাকতে পারে, ঠিক আছে? তো আবার প্রতিটা সেকশনের জন্য আবার হতে পারে টিচারও আলাদা। আমাদের হয়তো সাবজেক্ট সেম হইতে পারে কিন্তু টিচার আলাদা হইতে পারে। তো সেক্ষেত্রে দেখা গেল যে অনেক বিড়ম্বনায় পড়তে হবে আমাদেরকে, অনেকজনের তো আপনার ধরেন ডেটা। এই যে কাজগুলা এটা আমি একটা রেজিস্টার খাতায় নিজে হাতে করতে পারতাম না? হ্যাঁ, পারতেন। তাহলে সফটওয়্যারের দরকার কি? স্যার এখানে তো হচ্ছে যে আপনার আমাদের যেটা হলো, আমাদের প্রতিটা ক্লাসের জন্য কিন্তু অ্যাটেন্ডেন্স নিতে হইতেছে, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখা গেল যে আবার প্রতিটা টিচারকে তার নিজস্ব করে একটা করে ইয়া করতে হইতো। আবার একটা সেগুলো করে আবার খাতা জমা কিনতে দিতে হইতো হইতো। তাই না? হ্যাঁ, হ্যাঁ। আবার সেগুলো আবার সাবমিট করতে হইতো অফিসে। তো আমাদের সফটওয়্যার থাকার কারণে আমরা খুবই ইজিলি অনলাইনে দিতে পারতেছি। আমাদেরকে কারো কাছে জবাব দিয়ে করতে হচ্ছে না। অটোমেটিক্যালি সেটা ডেটা ইনপুট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের আচ্ছা ঠিক আছে। আমি তাহলে কয়েকটা পয়েন্ট বলি। মূলত সফটওয়্যার আসার আগেও এই কাজগুলা মানুষ করত। ইনফ্যাক্ট সফটওয়্যার না থাকলেও এই কাজগুলা মানুষ হাতেও করতে পারে। কিন্তু সফটওয়্যারের প্রয়োজনটা কি? সফটওয়্যার প্রয়োজন হচ্ছে আমাদের কাজগুলাকে এক্সপেন্স কমানো, খরচ কমানো এবং মানুষের জন্য ইজি করা। যেমন চিন্তা করেন তো আমার যদি এরকম একটা রেজিস্টার খাতা কিনতে হতো, এই রেজিস্টার খাতা বাবদ সোনারগাঁ ইউনিভার্সিটিকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা খরচ করতে হতো না? হুম? জি স্যার। হ্যাঁ, কাগজের একটা দাম দিতে হতো। এখন আর এই কাগজের কোনো দাম নাই। ১ ২ নাম্বার আসেন, আপনাদের অ্যাটেন্ডেন্স এর উপর কিন্তু মার্ক আছে। খেয়াল করছেন? আপনাদের অ্যাটেন্ডেন্স এর উপরে একটা মার্ক আছে। স্কুলে কিন্তু এই ধরনের কোনো মার্ক-টার্ক ছিল না। স্কুলে আসতে হইতো, আসতে হয়। কিন্তু সোনারগাঁ ইউনিভার্সিটিতে কি হয়? আপনি যদি ক্লাসে আসেন, এটার উপরে কিন্তু একটা মার্কিং হয়, রাইট? এই যে আপনাদের মার্ক মার্ক হয় না? এই যে এখানে দেখাই ধরেন অনলাইন ক্লাস, তারপরে এটা তো আমাদের 33F2 তাই না? আমি যদি এখানে ডিটেইলস এ যাই, ডিটেইলস এ না, শিটে যাই। তো এখানে আপনাদের এই যে একটা মার্ক আসে। আপনারা নিশ্চয়ই আগেও দেখছেন এই ইন্টারফেসটা আগে দেখছেন না? যে এরকম সবুজ চিহ্ন, লাল চিহ্ন আগে দেখছেন না এটা? জি স্যার। আসবে একটু পরেই আসবে। তো এই মার্কের ক্যালকুলেশনটায় আমার ভুল হতে পারতো না? আমি যদি নিজে হাতে হাতে করতাম যে ১০টা ক্লাসের মধ্যে ধরেন কেউ একজন ৭টা ক্লাসে আসছে। আমি ভুল করে ক্যালকুলেটরে চাপ দিতে গিয়ে বা নিজের হাতে করতে গিয়ে এটা একটা ক্যালকুলেশনে মিস্টেক করে ফেলতে পারতাম না? এই যেমন আপনাদের সুন্দর মতো অ্যাটেন্ডেন্স মার্কটা আসছে ৬, ১০, ৮, ৯ এটাতে আমার একটা মিস্টেক হয়ে যেতে পারতো না? যদি আমি হাতে হাতে করতাম। কি মনে হয়? জি স্যার। হ্যাঁ। সো বেসিক্যালি মানুষের যখন কাজ করতে করতে কাজের পরিধি অনেক বেড়ে গেল, যখন দেখা গেল যে আমি যদি এখন নিজের হাতে কাজ করতে যাই, আমার অনেক মিস্টেক হওয়ার সম্ভাবনা থাকবে।
স্পেশালি যে একজন স্যার মনে হয় এক্সেল এর কথা বললেন। এক্সেলটা আমরা কেন ইউজ করি? প্রথমত তো গুছায় রাখা, কিন্তু তার চেয়েও বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে আমার যোগ, বিয়োগ, গুণ, ভাগে যাতে ভুল না হয়। আমি একটা ইনভয়েস বানাচ্ছি। এখন এটাকে ৩ দিয়ে গুণ করতে হবে। আবার এটাকে যোগ করতে হবে। যোগ করে আবার সামথিং কিছু দিয়ে ভাগ করতে হবে। এই কাজগুলো যদি আমি হাতে করতে যাই, আপনি গ্যারান্টি থাকেন একটা না একটা সময় আপনি একটা ভয়াবহ মিস্টেক করে ফেলবেন। সো আমাদের কাজগুলা নির্ভুলভাবে করার জন্য, কাজের খরচ কমানোর জন্য এবং কাজটাকে সহজ করার জন্য। শুধু সহজ করার জন্য কিন্তু না। একটা ইম্পোর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এম একটা ওভারঅল সিস্টেমের খরচ কমানো। এই ইআরপি সিস্টেমটা যদি না থাকতো, এগুলো প্রত্যেকটা আমাকে খাতা কলমে করতে হতো এবং এটার জন্য হিউজ পরিমাণ কাগজ খরচ করা লাগতো। হুম? আপনারা চিন্তা করেন যে উম এই এই যে আমরা যে একটা অনলাইনে ক্লাস নিচ্ছি। এই অনলাইনে ক্লাস নিলে কিন্তু আমাকে ইউনিভার্সিটির কোনো এসি খরচ হচ্ছে না। ইউনিভার্সিটির কোনো ক্লাসরুমে লাইট ফ্যান চালাইতে হচ্ছে না। হ্যাঁ? এটা একটা সলিউশন না ক্লাসের? একটা অল্টারনেট সলিউশন না ক্লাস নেওয়ার? সো সফটওয়্যার আসলে কি করে? আ মানুষের কাজগুলা সহজ করে দেয়। স্কেলেবিলিটি বাড়ায় যাতে আরো বেশি পরিমাণ কাজ মানুষ করতে পারে এবং এরর বা মিস্টেক যাতে না থাকে। যেমন একজন স্যার বললেন ডেটাগুলা সিকিউরিটি বা ডেটাগুলা যাতে করাপ্টেড না হয়ে যায়, সেই বিষয়ে আমাদের কাজগুলা। তো সফটওয়্যারের এটা যদি আমি বলি যে সফটওয়্যারের গুরুত্ব লেখো, এটা বলার মতো কোনো অপেক্ষা রাখে না যে সফটওয়্যার কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে সফটওয়্যারের হাই কোয়ালিটি আমরা বলতে কি বুঝি? আচ্ছা, সফটওয়্যারের হাই কোয়ালিটি মানে হচ্ছে একটা সফটওয়্যারের বাগস এর পরিমাণ কম থাকবে। অর্থাৎ এক্সপেক্টেড ইনপুট গুলা দিলে আপনি এক্সপেক্টেড আউটপুট পাবেন। নাম্বার ২, এই সফটওয়্যারটা যদি অনলাইনে ডিপ্লয়েড অবস্থায় থাকে, সেই অনলাইনে সার্ভারের ডাউন টাইম একদম মিনিমাম থাকবে। স্যার, আমরা অনেক সময় এই ডোমেইন হোস্টিং এগুলার নাম শুনছি না? ডোমেইন হোস্টিং। জি স্যার। হ্যাঁ, জি স্যার। তো ওইখানে অনেক সময় দেখবেন যারা ডোমেইন হোস্টিং বিক্রি করে, তারা অনেক সময় এরকম একটা কথা লেখে যে 99% আপ টাইম। এরকম একটা কথা লেখে না? বা 99.9% আপ টাইম বা জি 99.5% আপ টাইম। এর মানে হচ্ছে যে আপনার ১ বছর সময় যদি আপনি ধরেন, ১ বছর সময়ের ৯৯% টাইমই আপনার সার্ভারটা রান করা থাকবে বা আপনি সার্ভারটা আ আপ অবস্থায় অপারেটেড অবস্থায় পাবেন। ১% টাইম হয়তো মেইনটেন্যান্স এর সময় সার্ভারটা ডাউন থাকতে পারে এবং ওই সময় আপনার সফটওয়্যারটা চলবে না। কথাটা কি বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, এখন তাহলে একটু হিসাবে আসি। ধরেন what is 1% time of 365 days? তো এটা দেখে আমাদের এআই কি বলে? যে 1% of 365 days is 3.65 days। হ্যাঁ? বা এরকম ভাবে বলতেছে আ হোয়াটএভার যাই হোক 3.65 ডেজ আমরা ধরে নিলাম ৩ দিন। তার মানে আমার ১ বছরে ৩ দিন সার্ভারটা অফ থাকবে। বুঝতে পারছেন স্যাররা? হ্যালো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ১ বছরে ৩ দিন টোটাল এই সার্ভারটা অফ থাকবে। আচ্ছা, এখন বলেন তো স্যার যে এই ৩ দিন কি টানা অফ থাকবে? যে এই ৩ দিন কোন কাজ হবে না? না। এটা আসলে কি হবে? কোনো দিন হয়তো ২ মিনিট, কোনো দিন হয়তো ১ মিনিট। এইভাবে করে এই মিনিটগুলা যোগ করতে আপনার হয়তো ৩ দিনের কাছাকাছি একটা সময় তারা বলবে যে যেমন হইতে পারে না যে যখন আপনার সার্ভারের উপর প্রেশার কম থাকে, ওই টাইমে তারা কিছু মেইনটেন্যান্স এর কাজ করল। হইতে পারে তারা সার্ভারের এসএসডি গুলা রিপ্লেস করল। হইতে পারে তারা সার্ভারের র‍্যাম গুলা আপগ্রেড করল। হইতে পারে তারা সার্ভারের অপারেটিং সিস্টেম গুলার একটা আপডেট বা সিকিউরিটি প্যাচ নিল। হইতে পারে না? এইটুকু সময়ের জন্য আপনার সার্ভিসটা অফ থাকবে। সো হাই কোয়ালিটি সফটওয়্যার মানে হচ্ছে প্রথমত সে সঠিক উত্তর দিবে। অর্থাৎ যেটা হওয়ার কথা সেটাই থাকবে। দ্বিতীয়ত হচ্ছে তার সিস্টেম ডাউন টাইমটা একদম কম থাকবে। বুঝতে পারছি? সিস্টেম ডাউন টাইমটা একদম কম থাকবে।
তাহলে সফটওয়্যার ডিফেক্ট বলতে কি বুঝি? সফটওয়্যার ডিফেক্ট বলতে বোঝায় এই ঠিক হাই কোয়ালিটির উল্টাটা। অর্থাৎ আপনি ইনপুট দিবেন একটা, এক্সপেক্টেড আউটপুট আসবে না। উল্টাপাল্টা একটা আউটপুট আসবে। অথবা ডিফেক্টেড সফটওয়্যার মানে কি? এটার মধ্যে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট থাকবে। হ্যাঁ? কোনো না কোনো একটা ওয়েতে এটাকে সিকিউরিটি বাইপাস করে আনঅথরাইজড অ্যাক্সেস নিতে পারবে। এগুলো হচ্ছে ডিফেক্টেড সফটওয়্যার। বুঝতে পারছি স্যাররা? যেমন স্যার লুপ হোল থাকতে পারে হ্যাঁ, অনেক কোনো রকমের। একটা লুপহোল থাকতে পারে। যেটা যেমন আমরা অনেক সময় বলি যে আপনি যদি এসকিউএল ইনজেকশন অ্যাটাক এটার জন্য যদি আলাদা মেজারমেন্ট না নেন, তাহলে আপনাকে মনে করেন যে আপনার ইনপুট বক্সের ভিতরেই সে ইনজেকশন কোড লিখতে পারে এসকিউএল এর এবং এটার মাধ্যমে ডাটাবেজের ক্ষতি করার সম্ভাবনা থাকতে পারে। তো এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার ডিফেক্ট থাকে। আচ্ছা, তো এখন আমি যদি আ অ্যা অ্যা ইয়া বলি, এগুলা পরে পড়াবো, এগুলা পরে পড়াবো যে ইম্পোর্টেন্স অফ সফটওয়্যার কোয়ালিটি। তো সফটওয়্যার কোয়ালিটি কত গুরুত্বপূর্ণ এই জিনিসটা তো আর স্যারদেরকে মুখে মুখে বলার কিছু নাই, তাই না? যে সফটওয়্যার আমাদের দৈনন্দিন জীবনে সফটওয়্যারের গুরুত্ব লেখো, এটা হচ্ছে একটা কি বলবো ক্লাস 9-10 এর রচনার মতো শোনাচ্ছে নাকি? হ্যাঁ, দৈনন্দিন জীবনে সফটওয়্যার গুরুত্ব লেখো। আমি যে জিনিসটা বলতে চাই সেই জিনিসটা হচ্ছে যে সফটওয়্যার গুলার কখনো কখনো লাইফ থ্রেটনিং পর্যায়ে মানুষের কাজে লাগে। আচ্ছা স্যাররা চিন্তা করেন তো, এই যে আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্প হচ্ছে না একটা? জি স্যার। হুম। তো এটার যে টোটাল সিস্টেম কন্ট্রোল, এইটার জন্য যে সফটওয়্যারটা লেখা হবে, এটার মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে, হ্যাঁ, কি মনে হয়? তাহলে যা কিরকম হওয়ার ক্ষতি তা হইতে হবে। পারে? কিরকম ক্ষতি হইতে অনেক পারে? ক্ষতি হবে। অনেক মানুষ মারা যাবে, রাইট? আচ্ছা স্যার, আমরা যখন কোনো ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট গুলা করাইতে অ্যাকচুয়ালি যাই, স্যার আমি মাত্র এটা বলতে যাচ্ছিলাম আপনাকে। হ্যাঁ, 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 মানে মেডিকেল সেন্টারের কথাটা। তার মানে জি, চিন্তা জি। করেন তো যে কোনো ডিফেক্টের কারণে আমার রেজাল্টটা যদি কম বেশি আসে, অর্থাৎ যেই রোগটা আছে সেই রোগটা যদি ডিটেক্ট না হয় এবং ডাক্তারও ওইটা দেখে যদি যেই ওষুধটা আমাকে দেওয়া দরকার ওটা না দেয়, কিরকম একটা ইফেক্ট আসতে পারে? হুম। আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে বড় বড় ফ্যাক্টরি গুলা রান হয়, এখানে কিন্তু অনেক ধরনের রোবট ইউজ করে, দেখছেন স্যাররা? অটোমেটেড। ধরেন কথার কথা একটা বিস্কুট ফ্যাক্টরি। তো বিস্কুট ফ্যাক্টরিতে এই কাজগুলা কিন্তু মানুষ কি করে? মানুষ হচ্ছে রোবট গুলা কন্ট্রোল করে, কাজগুলো রোবটই করে। ঠিক না? আমাদের ফ্যাক্টরি জি গুলা স্যার। দেখছেন কখনো? ধরেন কথার কথা একটা চিপসের ফ্যাক্টরি। এখানে কিন্তু অনেক ধরনের অটোমেটেড রোবট থাকে। আচ্ছা, এই রোবট গুলা যদি কম বেশি করে, হুম? তাহলে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে না? আপনার ব্যবসার কিন্তু একদম জি। সর্বনাশ হয়ে যেতে পারে। হ্যাঁ, দেখা যাবে যে একটা প্রোডাক্টের শেলফ লাইফ হওয়ার কথা ছিল ৬ মাস। বাট ওই সফটওয়্যার রিলেটেড কোনো বাগস বা ইস্যু বা সিকিউরিটি থ্রেট বা কোনো ডাউন টাইম, এটার কারণে আপনি আপনার এটা প্রোডাক্টের শেলফ লাইফ হয়ে গেছে ৩ মাস। কিন্তু প্যাকেটে লেখা ছিল ৬ মাস। ৩ মাস পরে বাচ্চারা খেয়ে অসুস্থ হয়ে গেল। হুম? সো অনেক সিরিয়াস কনসিকুয়েন্সেস কিন্তু সফটওয়্যারের কারণে হইতে পারে। শুধুমাত্র একটা সফটওয়্যারের কারণে অনেক সিরিয়াস কনসিকুয়েন্স হইতে পারে। আচ্ছা, যেমন আরো কিছু বলি। স্যাররা কি স্টকের ব্যবসা বুঝেন? স্টকের বিজনেস? বা না স্যার। অনেকেই করে আমাদের আমাদের যারা একটু একটু বয়স্ক টাইপের আমাদের মামারা, খালুরা, হ্যাঁ, অনেকেই দেখবেন যে স্টক নিয়ে সারাদিন পড়ে থাকে। তারা এরকম একটা গ্রাফ দেখে সারাদিন, হ্যাঁ? এরকম কিরকম জানি একটা গ্রাফ সারাদিন তাকায় থাকে। হ্যাঁ? এরকম গ্রাফ দেখতে থাকে। হ্যাঁ? আচ্ছা। জি, জি। স্যাররা চিন্তা করেন এটা হচ্ছে মূলত একটা স্টকের দাম বাড়তেছে কমতেছে, কত বাড়তেছে কত কমতেছে, কতটুকু টাইমের ইন্টারভালের ভিতরে এটার দাম বাড়লো কমলো। এগুলোর উপর ডিসিশন নিয়ে ওনারা কিন্তু লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে। স্যার কোন ইনভেস্ট একটা করে? হ্যাঁ, ইনভেস্ট করে। স্যার কোন একটা সার্টেন টাইমে আপনার এই পার্টিকুলার সফটওয়্যারটা যদি ভুল ডাটা দেয়, কি হইতে শেষ। পারে? একটা লোক যদি ওই সবাই ভুল গ্রাফটা দেখে, ধরেন কথার কথা সে ২০ লাখ টাকার স্টক ইনভেস্ট করে ফেললো। অথচ অন্যরকম গ্রাফ দেখলে কিন্তু সে করত না। তখন কি হইতে পারে? এগুলা কখনো ভাবছেন? আচ্ছা, যাই হোক,
তো আসলে বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে সফটওয়্যার যে শুধুমাত্র আমাদের যেমন আমাদের ইআরপিটা, ঠিক আছে? আমাদের ইআরপিটা হয়তো কিছু সময়ের জন্য ডাউন থাকলে হয়তো আমি অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। বা আপনার একটা ই-কমার্স ওয়েবসাইট একদিন বন্ধ হয়ে থাকলেও তেমন মানুষের ক্ষতি হবে না। কিন্তু কিছু ক্রিটিক্যাল সিস্টেম থাকে যেখানে হাই কোয়ালিটি সফটওয়্যারের কোনো বিকল্প নাই। কথা বুঝতে পারছেন? কোনো বিকল্প নাই। আমাদের হেলথ কেয়ার সিস্টেমের ডায়াগনস্টিক মেশিনগুলোর ভিতরে যে সফটওয়্যার থাকে কিংবা নিউক্লিয়ার আচ্ছা এই যে কয়দিন আগে যে আমরা বিমান দুর্ঘটনা দেখলাম, হ্যাঁ? বিমানের মধ্যেও কিন্তু সফটওয়্যার থাকে এটা জানেন? বিমানের মধ্যে কিছু পার্ট থাকে মেকানিক্যাল, কিছু মেক্সিমাম পার্ট থাকে কিন্তু ইলেকট্রিক্যাল এবং সেগুলো প্রোগ্রাম করা থাকে সফটওয়্যারের মাধ্যমে। সেটার যদি কোনো সমস্যা হয় এবং এই সফটওয়্যারগত ইস্যুর কারণে কিন্তু অনেক বিমান দুর্ঘটনা হয়েছে, মানুষ মারাও গেছে। সো এই যে এই ধরনের যেগুলো হচ্ছে মানুষের জীবনের সাথে জড়িত যে সফটওয়্যার গুলা, এই ধরনের সফটওয়্যার গুলাকে আমরা বলি সেফটি ক্রিটিক্যাল সিস্টেম। কি বলি স্যার? সেফটি ক্রিটিক্যাল সিস্টেম। বুঝতে পারছেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ, তাহলে এই সেফটি ক্রিটিক্যাল সিস্টেম সফটওয়্যার গুলাতে আমরা যখন কাজ করব তখন ধরেন আমরা যে সোনারগাঁ ইউনিভার্সিটি আমরা গ্রাজুয়েট করি কি এইসব সফটওয়্যারে কাজ করতে পারবো? পারবো না। আমাদেরকে অনেক হাই লেভেলে আগে নলেজ অর্জন করতে হবে। হ্যাঁ? ইন্ডাস্ট্রিতে একদম বেস্ট অফ দ্য বেস্ট হইতে হবে এবং একটা প্রোগ্রামিং এবং ওভারঅল কম্পিউটার ওভারঅল সিস্টেম সম্পর্কে আপনার একটা ক্লিয়ার আইডিয়া থাকার পর, অভিজ্ঞতা থাকার পর এইসব কাজের আপনি প্রোগ্রামিং করার সুযোগ পেতে পারেন। একটা জুনিয়র একজন জাস্ট খালি গ্র্যাজুয়েট করলো, তাকে কিন্তু কখনোই আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কোড লিখতে দিবে না। কিংবা একটা একটা ধরেন কথার কথা একটা প্লেনের ওয়েপন সিস্টেমের হ্যাঁ বা একটা সেনাবাহিনী বা বিমান বাহিনীর রাডার সিস্টেমের প্রোগ্রামিং তাকে করতে দিবে না। কথা বুঝছি? তো আমরা এই রিলেটেড ইস্যুগুলো আরেকটু দেখবো। একটা সফটওয়্যার প্রোডাক্ট লায়াবিলিটি বলতে কি বোঝায় বা ইত্যাদি বিষয়গুলো নিয়ে একটু দেখব নামাজের পরে। সো আমরা ৭:১৫ থেকে আবার কথা বলা শুরু করব, ওকে? হ্যালো? ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, ৭:15 থেকে আবার কথা বলবো। আমি নামাজটা পড়ে আসি। আচ্ছা। স্যার প্রেজেন্টটা কি দেয়া হয়েছে স্যার? ভাই স্যার নামাজ পড়তে গেছে। প্রেজেন্ট কি নিচ্ছে? ভাই না নিলেও পরে দিতে পারবা তো, সমস্যা নেই তো। কি কি আরেকটা দিবে না এটাই? এটার মধ্যে আপাতত এটার মধ্যে থাকো না। আচ্ছা আচ্ছা।
তো সিলিন্ডারের পাশে নিয়ে আসিয়া, ঠিক আছে, আমরা গিট সলভ করবো, তারপর আমরা করবো সাবটাইমটি আমাদের সিলেবাস শেষে যাবে। ওকে, আচ্ছা সবাই একটু প্রেজেন্ট দেখে একটু নিয়ে সবাই, আমি একটু চাকরি ইয়ারা দেখি সলভ করতেছি। Please, please double on shoot. 889, 889. Okay. Can you separate? 1, 1, 1, 1, 5, 1, 7, 7, 2, 8, 3, 1, 4, 1, 5, 1, 6, 2, 3, 9, 2, 5, 7, 2, 6, 8, 2, 7, 8, 2, 8, 1, 2, 8, 2, 9, 7, 1, 6, 1, 6, 1, 9, 1, 1, 14, 1, 8, 1, 5, 1, 5, 6, 1, 16. Okay, the rest of everybody important and next each other the email it. Okay, well, let it go. So you can should work. You follow the guarantees. Okay, it take the like family. Take a very choice. Thanks. This choice, right? Take on the
জি স্যার। ওকে, তাহলে সফটওয়্যার ডেভেলপমেন্টে ছিলাম। ইম্পর্টেন্স অফ সফটওয়্যার কোয়ালিটিও পড়ালাম। তাহলে হাই কোয়ালিটি সফটওয়্যার বলতে আমরা কি বুঝি? হাই কোয়ালিটি সফটওয়্যার হচ্ছে সেই ধরনের সফটওয়্যার যেগুলার সিস্টেম ডাউন টাইম মিনিমাম থাকে এবং যেই ইনপুট দিলে যেই আউটপুট আসার কথা সেটাই তারা মেনটেন করে, অর্থাৎ লজিক্যাল কোনো ইরর, বাগস এবং সিকিউরিটি ইস্যুগুলা এই হাই কোয়ালিটি সফটওয়্যারের মধ্যে থাকবে না। এবং হাই কোয়ালিটি সফটওয়্যারগুলো আমাদের স্পেশালি লাগে হচ্ছে সেফটি ক্রিটিক্যাল সিস্টেমগুলোতে, অর্থাৎ যেসব সিস্টেমগুলোতে আপনার ইররের কোনো সুযোগ নাই, এটার সাথে সরাসরি মানুষের হেলথ কিংবা লাইফ কানেক্টেড থাকে। সো ওই ধরনের প্রোডাক্ট ডেভেলপের সময় আমাদেরকে নর্মাল যেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস গুলো থাকে সেটার তুলনায় আরো একটু এক্সটেন্সিভ, একটু রিগারাস কিছু স্টেপস নেওয়া লাগে। এই বিষয়গুলো আমি আস্তে আস্তে একটু বলবো। আচ্ছা, প্রোডাক্ট লায়াবিলিটির বিষয়ে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আহ, ধরেন কথার কথা যে আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটি একটা ইআরপি আছে না, যেখানে আমাদের সবার গ্রেড বা আমরা যে গ্রেড সাবমিশন করি, আপনাদের যে সিজিপি, আপনাদের টোটাল গ্রেড, এগুলো সব ইআরপির মধ্যে সেভ করা না? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এখন ধরেন কোনো কারণে কোনো একটা ইস্যুতে আপনার এই ইআরপিটার সমস্ত ডেটা হারাই গেল এবং এই যে আমাদের হাজার হাজার স্টুডেন্টের সবার সিজিপিএ ভ্যানিশ হয়ে গেল বা সবার গ্রেডগুলা কোনো কারণে হারাই গেল। তো তখন সোনারগাঁও ইউনিভার্সিটি যেটা করবে, এটা যারা ডেভেলপার, হ্যাঁ, তো যারাই এটা ডেভেলপ করছে না কেন, কোনো একটা আইটি কোম্পানি অথবা সোনারগাঁও ইউনিভার্সিটির নিজস্ব নেটওয়ার্ক টিম, তারা হয়তো এটা ডেভেলপ করছে, যারাই ডেভেলপ করবে না কেন তাদেরকে কি করা হবে? কি করা হবে স্যার? তাদের এগেইনস্টে একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে এবং এটাকেই আমরা বলতেছি প্রোডাক্টের লায়াবিলিটি। অর্থাৎ অর্থাৎ আপনি যদি প্রুফ করতে পারেন যে শুধুমাত্র সফটওয়্যার রিলেটেড ইস্যুর কারণে কোনো কোম্পানির কোনো একটা মিসহ্যাপ বা কারো কোনো হেলথ ইনজুরি বা কারো কোনো লাইফ লস এটা হয়েছে, তখন আপনি চাইলে তার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নিতে পারেন প্রোডাক্ট লায়াবিলিটির আন্ডারে। তো এখন যেহেতু আপনারা সবাই ইনশাল্লাহ গ্রাজুয়েশনের পর একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যাবেন, তো আপনাদের কোডের কাজের উপরও কিন্তু লায়াবিলিটি আসতে পারে। বুঝতে পারছি? আপনাদের কোডের উপরেও কিন্তু লায়াবিলিটি আসতে পারে। তাহলে এখন আমরা নিজেদেরকে প্রোটেক্ট করব কিভাবে? আমাদের নামে যদি কেউ এরকম অভিযোগ দেয় যে না, তোমার সফটওয়্যারটা ইউজের কারণে আমার এতটুকু ক্ষতি হয়েছে, আমার ব্যবসায় এত লোকসান হয়ে গেছে, বা আমার স্বাস্থ্যের ক্ষতি হইলো, বা আমার কেউ একজন মারা গেল, এটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন বা নিজেকে বাঁচাবেন কিভাবে? তো কয়েকটা ওয়ে আছে। একটা হচ্ছে ডক্ট্রিন অফ সুপারভিনিং ইভেন্ট। ঠিক আছে? ডক্ট্রিন অফ সুপারভিনিং ইভেন্টটা বলে অনেকটা এরকম যে ধরেন যেই নেটওয়ার্ক কোম্পানি বা যেই আইটি কোম্পানি আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটি ইআরপিটা ডেভেলপ করবে, সে তখন বলবে যে আমরা যতক্ষণ আমরা যেই প্রোডাক্টটা সোনারগাঁও ইউনিভার্সিটিকে সাপ্লাই করছিলাম এইটুকুর মধ্যে কোনো সমস্যা ছিল না, কিন্তু এইটার পরে তাদের নিজস্ব আইটি টিম আরো কিছু ফিচার ডেভেলপ করছে, এটার কারণে আমাদের অরিজিনাল প্রোডাক্টে ফল্ট আসছে। কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি একটা সফটওয়্যার ভার্সন কেনার পরে নিজে এটার মধ্যে কোনো অল্টারেশন আনেন এবং তার কারণে পরবর্তীতে সফটওয়্যারটা ফেল করে, অরিজিনাল কোম্পানি তখন আর লায়াবিলিটি নিবে না। বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডক্ট্রিন অফ সুপারভিনিং ইভেন্ট। আচ্ছা, আরো কিছু থাকে। যেমন মনে করেন যে সুপারভিনিং ইভেন্ট তো গেল, নেগলিজেন্স না, নেগলিজেন্স এটা না। আরে গেল কই? পয়েন্টটা কি উপরে চলে গেল নাকি? প্রোডাক্ট লায়াবিলিটি, ব্রিচ অফ ওয়ারেন্টি, মিসরিপ্রেজেন্টেশন। আচ্ছা, ব্রিচ অফ ওয়ারেন্টির বিষয়টা এবার বলি। তো ওয়ারেন্টি তো আমরা সবাই বুঝি, ওয়ারেন্টি মানে হচ্ছে যে একটা প্রোডাক্ট
একটা সার্টেন লেভেল অফ এফিসিয়েন্সি বা সার্টেন লেভেল অফ আউটকাম আমাদেরকে দিবে, এটার এক ধরনের গ্যারান্টি, ঠিক না? আমরা অনেক যেমন কথার কথা, আমাদের যখন মোবাইল ফোন কিনি বলে না যে 7 দিনের ওয়ারেন্টি বা 10 দিনের ওয়ারেন্টি এরকম দেয়, এরকম থাকে না? হুম। জি স্যার। হ্যাঁ, এটার মানে কি যে 7 দিন 10 দিনের মধ্যে এই মোবাইলটা যদি কোনো প্রবলেম বা ডিফেক্ট দেখা যায় আমি ফেরত দিয়ে দিব, আমি জিনিসটা ফেরত দিয়ে দিব। তেমনি ভাবে সফটওয়্যারেও কিন্তু একটা ওয়ারেন্টি দেওয়া যায় যে আমার এই সফটওয়্যার, যেমন এই যে বললো হোস্টিঙ্গার, তারা কি বলতেছে 99% আপ টাইম। তাহলে আমি যদি 99% এর বেশি আমার আপ টাইম না পাই, বা বেসিক্যালি যে আমার যেটা বললাম 3 দিনের মতো আপনার সার্ভারটা অফ থাকবে, আপনার সার্ভিস অফ থাকবে, কিন্তু 3 দিনের বেশি যদি হয়ে যায়, 1 সপ্তাহ বা 10 দিন যদি আপনার সার্ভার অফ থাকে, তখনই আপনি কি করতে পারেন যে ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। আপনি বলতে পারেন যে না, আমি এই প্রোডাক্টের লায়াবিলিটি নিব না। সরি, এটা এটা আমাকে বলছিল যে 99% আপ টাইম থাকবে, কিন্তু আমি কথার কথা 92% আপ টাইম পাইছি। সো আমি এটার এগেইনস্টে এখন ওয়ারেন্টি ক্লেম করব, আমি পেমেন্টটা দিব না। বা এটার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশনে আপনি কোনো ধরনের লিগ্যাল ল সুট হলে সেটাতে জিততেও পারেন। এই বিষয়গুলো তাহলে থাকলো। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। এই পার্টিকুলার জিনিসটা আপনাদেরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটা কোর্স আসবে সিনিয়র ইয়ারে। এই কোর্সটাতেও পড়াবে, আমরাও এথিক্সের জন্য একটু আলোচনা করব। আচ্ছা, স্যাররা কি শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। আচ্ছা, সফটওয়্যারের ডেভেলপমেন্ট প্রসেসটা বলতে কি বোঝায়? যে ধরেন আপনি যখন ফর এক্সাম্পল ধরেন ফাহিম আহমেদ। হুম। তো ফাহিম আহমেদ স্যার হচ্ছেন একজন বেশ সাকসেসফুল একজন বিজনেসম্যান। উনি অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকেন এবং প্রতিদিন ওনার ফেসবুকে প্রচুর পরিমাণ অর্ডার টর্ডার আসে, এবং এটার জন্য দেখা যাচ্ছে যে ওনার এখন একটা ই কমার্স বেসড একটা সফটওয়্যার দরকার বা একটা ওয়েবসাইট দরকার, যেটার মাধ্যমে অটোমেটেডলি ওনার পেমেন্ট গুলা চলে আসবে। এই যে ফেসবুকে মেসেজ করে লোকেরা, তারপরে তাদের অ্যাড্রেস পাঠায়, এক একজনের মেসেজ বক্সে ঢুকে ঢুকে তার অ্যাড্রেসটা নেওয়া লাগে, তারপরে প্যাকেজিং করতে হয়, পাঠানো লাগে, এটা তার কাছে খুব কষ্ট মনে হচ্ছে। তো এই জন্য উনি করলেন কি, যে কথার কথা অনিক সাহা, তো এই অনিক সাহার একটা বিখ্যাত আইটি আছে, সাহা আইটি। তো সেই সাহা আইটিতে উনি গেলেন এবং বললেন যে আমাকে একটা ভালো ই কমার্স একটা ওয়েবসাইট বানাই দেন। আচ্ছা, যখন একটা সফটওয়্যার কোম্পানিতে, সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা কোম্পানিতে কোনো একজন কাস্টমার আসে, তখন সর্বপ্রথম যেই স্টেপটা নেওয়া হয় সেই স্টেপটার নাম হচ্ছে, একটু মিউট করেন স্যার। প্রথম স্টেপটার নাম কি? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এবং এইখানে গেলেই যেই লোকটার সাথে আপনার পরিচয় হবে সেই লোকটার পজিশন হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। এই চাকরিটার নাম শুনছেন কখনো? বিজনেস অ্যানালিস্ট? জি স্যার, নাম হ্যাঁ। শুনছি। তাহলে এই বিজনেস অ্যানালিস্টরা কি? এই বিজনেস অ্যানালিস্টরা হচ্ছে মূলত আপনার বিজনেসের, আপনি যেই কাজে আসছেন, ধরেন এই যে একটু আগে বলছিলাম, কার নাম যেন বললাম, ফাহিম আহমেদ। তো ফাহিম আহমেদের রিকোয়ারমেন্ট গুলা কি, উনি আসলে সফটওয়্যার দিয়ে কি চায়, সেই জিনিসগুলোর রিকোয়ারমেন্ট গুলা নেওয়া। তাহলে উনি আপনাকে অনেকগুলা লিস্ট অফ রিকোয়ারমেন্ট বলবে। হ্যাঁ, আমার পেমেন্ট সিস্টেম থাকতে হবে, বিকাশ, নগদ, ব্যাংক পেমেন্ট যাতে আমাকে করতে পারে, আমার প্রোডাক্ট গুলা যাতে দেখা যায়, আমার প্রোডাক্ট গুলা যাতে কার্টে নেওয়া যায়, তারপরে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ওনার রিকোয়ারমেন্ট থাকবে। এই রিকোয়ারমেন্ট গুলাকে লিপিবদ্ধ করা, এবং এটার জন্য একটা ডকুমেন্ট তৈরি হয়, ডকুমেন্টের নাম হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, SRS। এই ডকুমেন্টটা প্রিপেয়ার করবে হচ্ছে এই ভদ্রলোক, বিজনেস অ্যানালিস্ট। বুঝতে পারছি? শুনতেছেন স্যাররা? জি স্যার। ওকে।
এখন আমার রিকোয়ারমেন্ট নেওয়া শেষ। এখন এই স্টেজের পরে যে স্টেজটা শুরু হবে সেটা হচ্ছে সফটওয়্যারের ডিজাইন স্টেজ। সফটওয়্যারের ডিজাইন স্টেজ। এবং এখানে যে ভদ্রলোকের সাথে আপনার দেখা হবে সেই ভদ্রলোকের নাম হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্ট। এই পজিশনের নাম শুনছেন কখনো? জি স্যার। তাহলে সফটওয়্যার আর্কিটেক্ট হচ্ছে এই যে আমরা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলি বা সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলি, এই ইন্ডাস্ট্রির সবচেয়ে হাইয়েস্ট পেইড যে লোকটা, সেই লোকটার নাম হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্ট। ইনি কি? উনি হচ্ছেন একজন অভিজ্ঞ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি বিভিন্ন কোম্পানিতে অথবা এই কোম্পানিতেও চাকরি করতে পারে। যিনি বিভিন্ন কোম্পানিতে অনেকগুলা সাকসেসফুল প্রোডাক্ট ডেলিভারি করছেন, অনেক ধরনের প্রবলেম ফেস করছেন এবং সেই প্রবলেমগুলা ওভারকাম করে উনি ওনার প্রজেক্টটা হাই লেভেলে ইনকাম আনিয়ে দিতে পারছে কোম্পানির জন্য। এই ধরনের লোকদেরকে আমরা সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে নিয়োগ দিই। এই স্যারেরা এক লাইন কোডও লেখে না। কথা বুঝছেন? এই এরা স্যাররা শুধু এক লাইন কোডও লেখে না। এক্সাক্টলি, তারা এরা শুধুমাত্র এরা ডিজাইন করে। তারা দেখা মেকানিজম যাচ্ছে ডিজাইন এরকম, রেডি করে দেয়। হ্যাঁ, তারা দেখা যাচ্ছে যে এরকম মানুষ ছবি আঁকে, হ্যাঁ, তারপরে এরকম এইভাবে বিভিন্ন তীর চিহ্ন দেয়। তারা এরকম ভাবে ডিপেন্ডেন্সি ডায়াগ্রাম আঁকে, হ্যাঁ, কোনটা কার থেকে ইনহেরিট হচ্ছে এরকম আঁকতে। তারা ইয়ার ডায়াগ্রাম আঁকে। আমরা ইয়ার ডায়াগ্রাম করছি কখনো? ডিবিএমএস করছেন স্যাররা? ডাটাবেস ম্যানেজমেন্ট কোর্সটা কি করছেন? জি স্যার। তাহলে ওখানে ইয়ার ডায়াগ্রাম করছেন না? জি স্যার, হ্যাঁ। দুপুরবেলা সো কাটানো। আমার কাস্টমারের যে রিকোয়ারমেন্ট এবং তার যে সফটওয়্যারের অবস্থা, তার তার যে কাস্টমার বেস, এই অনুসারে সার্ভারের সেটআপ কি হবে, ডেটাবেসের সেটআপ কি হবে, কোন টেকনোলজি স্ট্যাকে বানানো হবে, এই সমস্ত কিছু ছবি টবি এঁকে ডিজাইনটা কমপ্লিট করে দেয় হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্ট। এবং এই ভদ্রলোকের বেতন হচ্ছে কি সবচেয়ে বেশি। কথা বুঝছেন? একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানির হাইয়েস্ট পেড স্যালারি হচ্ছে একজন সফটওয়্যার আর্কিটেক্ট। আচ্ছা, এইটার পরে যে স্টেপটা শুরু হয় সেই স্টেপটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্ট স্টেজটা কি হয়? ডেভেলপমেন্ট স্টেজেই মূলত আমাদের কোডিং এর ব্যাপারটা শুরু হয়। অর্থাৎ এই যে ভদ্রলোকের রিকোয়ারমেন্ট ছিল এবং সেখান থেকে এসআরএস এসআরএস আসছে হচ্ছে এই বিজনেস অ্যানালিস্ট স্টেজে। এই পর্যায়ে যেই ডকুমেন্টটা আসছে এটার নাম হচ্ছে এসআরএস। আর ডিজাইনের পরে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হয়, এটার নাম হচ্ছে এসডিএস, সফটওয়্যার ডেভেলপমেন্ট স্পেসিফিকেশন। এই দুইটা পেপারের উপর ভিত্তি করে সবচাইতে ইম্পর্ট্যান্ট ফিচারগুলা আগে প্রায়োরিটি নিয়ে ডেভেলপমেন্টের কাজ শুরু হয়। তার মানে অ্যাকচুয়ালি মানুষ কোড লেখা শুরু করে। তাহলে এখানে কারা কাজ করে? এখানে কাজ করে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, প্রোডাক্ট ম্যানেজার্স। বুঝতে পারছি? সফটওয়্যার ইঞ্জিনিয়ার যাদেরকে আমরা চিনি, আমরা অনেকেই হয়তো আপনাদের ভিতরেও থাকতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন। আমরা মূলত কোন স্টেজটায় কাজ করি? রিকোয়ারমেন্টের পরে ডিজাইন শেষ হওয়ার পর ওই ডিজাইনের স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে মোস্ট যেটা প্রায়োরিটি, যেটা সবার আগে ডেভেলপ করা লাগবে, সেই জিনিসটা নিয়ে আমরা আগে কাজ শুরু করি। যেমন কথার কথা, একটা ই কমার্সের জন্য মানে একেবারে এসেনশিয়াল ফিচারগুলো কি কি? একদম এসেনশিয়াল ফিচার হচ্ছে প্রথমে প্রোডাক্টটা শো করা, ঠিক না? কারণ প্রোডাক্ট যদি শোই না হয় তাহলে কিন্তু ওর বিজনেসই বন্ধ হয়ে যাবে। সো এইটা আগে দেখাইতে হবে। পেমেন্ট সিস্টেম ডেভেলপ করা, কারণ একটা প্রোডাক্ট শো করেই তো সে কিনতে চাইবে, তাই না? হ্যালো। জি স্যার। হ্যাঁ, একটা প্রোডাক্ট দেখার সাথে সাথেই তো সে প্রোডাক্টটা কিনতে চাইবে। সো একটা পেমেন্ট সিস্টেম থাকতে হবে না? একটা বিকাশ দিয়ে হোক বা নগদ দিয়ে হোক কিংবা একটা ব্যাংকের কার্ড দিয়ে হোক, এনি হাউ একটা পেমেন্ট সিস্টেম তো লাগবে একটা ই কমার্স সিস্টেমে। সো মোস্ট এসেনশিয়াল যে ফিচার গুলো থাকবে সেগুলো সবার আগে ডেভেলপ করতে হবে। সো ওইভাবে বেসিসে তারা কাজ শুরু করলো। এবং কারা কাজ করবে এখানে, কারা চাকরি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বুঝতে পারছি?
হ্যালো? জি স্যার, ওকে। বুঝতে পেরেছি। এই ডেভেলপমেন্ট স্টেজ অর্থাৎ কোড লেখার পরে এই কোডের যে স্টেজটা আসে সেই স্টেজটার নাম হচ্ছে টেস্টিং, বা এটাকে অনেকে আমরা কিউএও বলি, কোয়ালিটি অ্যাসুরেন্স। এটাকে আমরা অনেক সময় টেস্টিংও বলি অথবা কিউএও বলি, কোয়ালিটি অ্যাসুরেন্স। তাহলে এদের কাজ কি? তাহলে এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কোড লিখলো, এই কোডের মধ্যে এক্সপেক্টেড ইনপুট দিলে আউটপুট ঠিক থাকে কিনা, তারপর কোনো ধরনের কোনো লজিক্যাল বাগস আছে কিনা। হ্যাঁ, যেমন কথার কথা, আপনি একটা ফাংশন লিখলেন। স্যাররা তো মোটামুটি প্রোগ্রামিং বুঝেন সবাই, তাই না? জি স্যার। তো আপনি একটা ফাংশন লিখলেন এরকম অ্যাড, এবং এই ফাংশনটার মধ্যে দুইটা ভ্যালু দিলেন। তাহলে এটার আউটপুট আসলো ধরেন 4, এটার আউটপুট আসলো 4। কিন্তু এই সেম প্রোগ্রামটাই আপনি যদি অ্যাড 3,3 দেন, এটার আউটপুট আসে 9। স্যার 3 আর 3 যোগ করলে তো 6 আসার কথা। আপনার ফাংশন থেকে আউটপুট আসতেছে 9। তাহলে এখানে একটা ভুল আছে না? জি স্যার। হ্যাঁ। তো তখন হবে কি, এই জিনিসটা আসলে ডেভেলপমেন্ট স্টেজে ওরা ধরেন এই প্রোগ্রামটা লিখলো, মানে ফাংশনটা লিখলো, ডেফিনিশন লিখলো, কিন্তু টেস্টিং স্টেজে গিয়ে এটা ধরা খাবে। এবং তখন সে বলবে, এই তোমার কোডে তো ভুল আছে, তোমার কোডে তো এই পার্টিকুলার ফাংশনটা 3 আর 3 দিলে তো 6 না হয়ে 9 হচ্ছে। তখন দেখা যাবে কি যে, ও সরি সরি, আমি আসলে কি করছিলাম, ভিতরে দুইটা ভ্যারিয়েবল নিছিলাম এক্স আর ওয়াই, তার মাঝখানে যোগ চিহ্ন না দিয়ে ভুল করে গুণ চিহ্ন দিয়ে দিছি, যার কারণে 2 গুণ 2 এর অ্যান্সারটা ঠিকই আসছিল, কিন্তু 3 গুণ 3 এর অ্যান্সার বা 3 গুণ 2 এর অ্যান্সার আর সেম আসে না। বুঝতে পারছেন? হুম। জি স্যার। আচ্ছা, তাহলে এই পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা হচ্ছে কি একদম লাস্ট লাইন অফ ডিফেন্স। আপনার সফটওয়্যারের মধ্যে কোনো সিকিউরিটি ইস্যু, কোনো লজিক্যাল বাগস, হ্যাঁ, কোনো এনিথিং, এনি কাইন্ড অফ ইস্যু যদি থাকে, এটা এই পার্টিকুলার লোকেরাই কিন্তু ধরবে। ঠিক আছে? এই পার্টিকুলার লোকেরা ধরবে এবং করবে কি, আবার আপনাকে ফেরত পাঠাবে যে না, তোমার কাজ কিন্তু কমপ্লিট হয় নাই। হ্যাঁ, there are some bugs in your code, so first solve the bugs and uh, then submit the code again. কথা বুঝতে পারছি? তাহলে এই পজিশনে কারা কারা চাকরি করি আমরা? এসকিউএ ইঞ্জিনিয়ার্স। স্যাররা এসকিউএ ইঞ্জিনিয়ারের নাম শুনছেন না? সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এই পজিশনটার নাম শুনছেন না? শুনছেন এসকিউএ? জি না স্যার। স্যার। আচ্ছা, অনেকেই হয়তো শুনতে পারেন, না শুনতে পারেন। মানে এগুলো হচ্ছে আমাদের লাইনের কাজ, আমরাই এইগুলাতে চাকরি করব ভবিষ্যতে। বুঝতে পারছি? সফটওয়্যার আর্কিটেক্ট হয়তো না, কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইন্টার্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার 1, তারপরে হয়তো কিছুদিন অভিজ্ঞ হওয়ার পরে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ম্যানেজার, হ্যাঁ, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার, এগুলোই তো হবেন আপনারা, তাই না? ইনশাল্লাহ স্যার। গ্রাজুয়েশনের পর তো এগুলাতেই আপনারা জব করবেন। সো এগুলা সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার যে এদের কাজ কি আসলে। এরা এরা যে অফিসে যায় কি করে, বসে বসে কি করে, এগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার। আচ্ছা, এর পরের স্টেজটা দেখি। এর পরের স্টেজটাই মূলত হচ্ছে ডিপ্লয়মেন্ট বা ডেলিভারিও বলতে পারেন। ডিপ্লয়মেন্ট অথবা আমরা ডেলিভারিও বলতে পারি। আচ্ছা, এর মানে কি, এই স্টেজটাতে আমরা প্রজেক্টটা লাইভ করে দেই, অর্থাৎ ফাহিম ফাহিম স্যারের যে ই কমার্স ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা এখন ইউজেবল এবং কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার ডেভেলপ করে এই প্রোডাক্টটা তাকে কি হয়েছে, হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। বুঝতে পারছি? হ্যালো? হ্যালো? শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। সো এই ডেপ্লয়মেন্ট রিলেটেড কারা কারা জব করি আমরা? এই ডেপ্লয়মেন্টে অনেক ধরনের লোকেরা কাজ করে। নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কাজ করে, নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা কাজ করে, ক্লাউড ইঞ্জিনিয়াররা কাজ করে,
এখানে ডেভঅপস ইঞ্জিনিয়াররা কাজ করে। ডেভঅপস একটা নতুন জিনিস, নতুন এসডিএলসি সিস্টেম। সো তারা ডেপ্লয়মেন্টের কাজ করে এবং ওভারঅল ডেলিভার হয়ে যায়। অর্থাৎ এই পর্যায়টা এসে কিন্তু ইউজাররা সরাসরি ব্যবহার করা শুরু করে দেয় সফটওয়্যারটা। এখন এই স্টেজে যদি কোনো ইস্যু আসে, এই স্টেজেও যদি কোনো ইস্যু আসে যে আপনাকে বললাম আমার সার্ভার কাজ করে না, আমার এরর আসতেছে, আমার সার্ভার ডাউন থাকতেছে বা ইত্যাদি ইত্যাদি, তখন সেই ক্ষেত্রে আরেকটা স্টেজ আসে, সেটার নাম হচ্ছে মেইনটেনেন্স। তো এই মেইনটেনেন্সটা আলাদা স্টেজ না, কিন্তু এটা সারাক্ষণই চলতে থাকে মেইনটেনেন্স। এই মেইনটেনেন্স অথবা নতুন ফিচার ইমপ্লিমেন্ট করা। আপনি বললেন যে এর আগে আমার বিকাশে পেমেন্টটা দরকার ছিল, তাই বিকাশ পেমেন্ট ছিল। এখন আমার ব্যাংকেও পেমেন্ট বা ক্রেডিট কার্ডেও পেমেন্ট দরকার। তাহলে ওই সিস্টেমটাও ডেভেলপ করে দেন। এটা আগের রিকোয়ারমেন্টে ছিল না, নতুনভাবে অ্যাড করছে। তো সেটাও এই মেইনটেনেন্সের মাধ্যমে আবার আগের মতো প্রসেসের ভিতর দিয়ে যাবে। তাহলে স্যাররা দেখছেন যে বেসিক্যালি আপনি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আপনার রিকোয়ারমেন্ট নিয়ে গেলেন, আর ওরা মনে করেন যে ল্যাপটপ নিয়ে ধাপ 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 কোড করা শুরু করলো। প্রসেসটা কিন্তু এরকম না। প্রসেসটা কি এরকম? এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। হ্যাঁ, একটা খুব একটা ফ্রেমওয়ার্কের মতো, একটা একজনের পর একজনের কাজ, একজনের পর একজনের কাজ, এবং খুব সুশৃঙ্খল নির্দিষ্ট নিয়ম মেনে আমাদেরকে কাজগুলো করতে হয়। হ্যাঁ, যাতে কি হয়, আমাদের সফটওয়্যারটার কোয়ালিটি ভালো হয়। সফটওয়্যারের কোয়ালিটি ভালো বলতে কি বলছি? কেউ একজন বলেন তো, সফটওয়্যার কোয়ালিটি ভালো বলতে কি বোঝাচ্ছে? সফটওয়্যারটা সঠিক তথ্য দিবে, ভুল আউটপুট দিবে না, এবং সফটওয়্যারটার ডাউন টাইম কম থাকবে। অর্থাৎ সফটওয়্যারটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে না, আনরিলায়েবল হবে না, একটা রিলায়েবল সফটওয়্যার হবে। যদি আমরা এইরকম এটাই যে একমাত্র সলিউশন তা না, এরকম অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট আছে, বাট এটা সবচাইতে মোস্ট পপুলার। এটাকে আপনারা এসডিএলসি যখন পড়বেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে, এটাকে আমরা অ্যাজাইল ডেভেলপমেন্ট বলে থাকি, অ্যাজাইল ডেভেলপমেন্ট প্রসেস বলে থাকি। যদিও অ্যাজাইল ডেভেলপমেন্ট প্রসেস এখন ডেভঅপস আসার পরে ডেভঅপস দিয়ে অনেকখানি রিপ্লেসড হয়ে যাচ্ছে। ডেভঅপস একটা নতুন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, বাট এটাও একটা খুব পপুলার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। অর্থাৎ প্রথমে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস হবে, তারপরে ডিজাইন করা হবে, তারপরে কোডিং হবে, কোডিং এর পর টেস্টিং হবে, টেস্টিং এর পরে ডেপ্লয়মেন্ট হবে, এবং ডেপ্লয়মেন্টের পরে আলটিমেটলি আপনি আমি সবাই একটা সফটওয়্যার ইউজ করা শুরু করতে পারবো। বুঝতে পারছি স্যাররা, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস বলতে কি বুঝি? জি স্যার। স্যার আমার একটা মানে পার্সোনাল কোয়েশ্চেন আছে। বলেন বলেন। স্যার আমরা তো অনেক রকমের সফটওয়্যার দেখি, তাই না? লাইক মেডিকেল সেক্টরে অনেক সফটওয়্যার আছে, তারপর ওখানে অনেক রকমের কম্পিউটার আমরা দেখতে পাই, সেখানে অনেক রকমের কাজ হয়, অথবা আমরা ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে দেখতেছি বা কোনো না কোনো পর্যায়ে দেখতেছি আমরা। বাট দেখা গেলো যে আমরা একটা লাইন পড়াশোনা করতেছি, তারা কিন্তু মেক করতেছে মেডিকেল লাইনের একটা সফটওয়্যার, তারা মেক করতেছে আপনার আহ, ধরেন উড়োজাহাজের জন্য, এরোপ্লেনের জন্য মেক করতেছে। মানে এই জিনিসগুলো তারা এই নলেজগুলো কিভাবে গেইন করতেছে, মানে আমরা কিভাবে যদি করতেছি, ধরেন আমি একটা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যার মেক করতে যাচ্ছি, তো এখানে অনেক রকমের ফিচার আছে, এই ফিচারগুলো আমরা থিঙ্কিং কিভাবে করব, হুম। যে হ্যাঁ এটা এভাবে করতে হয়, ওটা এভাবে করতে হয়, এটার জন্য এভাবে করতে হবে। আচ্ছা, আর যে থিঙ্কিং বুঝতে করছে পারছি। সে কিভাবে যেমন একটা থিঙ্কিং উদাহরণ করছে। বলি, যেমন আপনি এক্স-রে মেশিনের জন্য কোড লিখতে চাচ্ছেন, কিন্তু আপনি তো জানেন না যে ওর কি দরকার, রাইট? হ্যাঁ? জি জি বা যেমন আপনি ইলাস্ট্রেটরের মতো একটা সফটওয়্যার বানাতে চাচ্ছেন, আপনি তো জানেনই না যে একজন আর্টিস্টের কি কি প্রয়োজন। জি স্যার। তাহলে অ্যাকচুয়ালি আমি বলেন তো, ওটাই এই বলছি। স্টেজটার মধ্যে কোন জায়গাতে একজন নর্মাল মানুষ এসে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বলে যে আমার কি কি দরকার, কোন স্টেজটায়? রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট অ্যানালিসিস। অর্থাৎ আপনার সফটওয়্যারটার, ধরেন বেসিক্যালি হয় কি, একজন কম্পিউটার প্রোগ্রামার নিজের থেকে কিন্তু ইলাস্ট্রেটর বানাইতে বসবে না, কথা বুঝছি? একজন আর্টিস্ট কম্পিউটার সায়েন্সের লোককে এসে বলবে, এই তুমি আমাকে একটা আর্ট করার, যেমন আমি যে এখন আমি আমি এটা পার্সোনালি ইউজ করি এক্সকেলিড্রো। তাহলে এই এসে কি বলবে যে তুমি আমাকে এরকম একটা সফটওয়্যার বানিয়ে দাও, আমার এই ধরনের একটা আইডিয়া আছে। কথা বুঝতে পারছেন? এবং জি তখন স্যার। একটা টিম তৈরি হবে, সেটা হবে ইন্টারডিসিপ্লিনারি টিম।
যেই ইন্টারডিসিপ্লিনারি টিমে ধরেন কথার কথা আমি মেডিকেলের জন্য একটা সফটওয়্যার বানাবো। কোলোনোস্কোপি এটা ডিটেকশনের জন্য আমি একটা এআই বেসড একটা মডেল তৈরি করলাম এবং সেটা একটা কোলোনোস্কোপি মেশিনের মধ্যে আমি বসাই দিলাম। এখানে আমাকে একই সাথে কাজ করতে হবে ডাক্তারের সাথে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে এবং অপটিক্স মানে যারা ক্যামেরা বানায় তাদের সাথে, এবার সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথেও। একটা ইন্টারডিসিপ্লিনারি টিম থাকবে যে করবে কি একজন আরেকজনের কাজ পর্যবেক্ষণ করবে। ধরেন একটা কোড লিখলেন কিন্তু এটা মেডিকেলে সম্পূর্ণই আননেসেসারি অথবা সম্পূর্ণ ইরিলেভেন্ট। তখন সে আপনাকে জানাবে যে না, না ভাই আপনার আমি তো আপনার কোড বুঝি না, কিন্তু আপনার কোডে যে কাজটা করতেছে সেটা ভুল হচ্ছে। আসলে এটা হওয়ার কথা। তখন আপনি বুঝবেন কি ও আচ্ছা তার যদি এইটা লাগে তাহলে এই অনুপাতে আমি আমার কোডটা মডিফাই করে নেই। এইভাবে একজন আরেকজনের নলেজ শেয়ারিং এর মাধ্যমে একটা ইন্টারডিসিপ্লিনারি ওয়ার্ক চলে আসে। আমরা অনেক সময় দেখি যেমন অটোক্যাড, এটা মোস্টলি কারা ইউজ করে? সিভিল ইঞ্জিনিয়াররা, হ্যাঁ? জি স্যার। কম্পিউটার এইডেড ড্রয়িং। সিভিল ইঞ্জিনিয়ার কিংবা যারা ব্লুপ্রিন্ট ডিজাইন করে, আর্কিটেক্ট তারা ইউজ করে। তো এখন দেখা যাচ্ছে আর্কিটেক্টদের অনেক কিছু তো আমি জানি না। ওর কি ফিচার লাগবে না ফিচার লাগবে। সে তখন আমাকে আইসা বুঝায়। সে আমাকে রিকোয়ারমেন্ট দেয়। ভাই তুমি কি এরকম একটা ফিচার করতে পারবা? আমি এখানে একটা পয়েন্ট দিব, এখানে একটা পয়েন্ট দিব। এরকম একটা লম্বা লাইন টানবে। তখন আপনি থিংকিং এ বসবেন যে ও আচ্ছা তাইলে এই ২ টা পিক্সেল যোগ করার জন্য যেই যেরকম মেকানিজম করতে হয় সেটা করলেই তো হয়। কথা বুঝতে পারছি স্যার? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। সো ইন্টারডিসিপ্লিনারি মানে সে আমাকে আসবে এবং সে আমাকে বুঝায় বলবে যে আমার কিন্তু রিকোয়ারমেন্ট এরকম। যখন আমি পারবো না তখন সে আমাকে আরো ফার্দার হেল্প করবে, আরো ফার্দার ইনফরমেশন দিবে যে না, না আপনার কিন্তু ভুল হচ্ছে। আপনি আপনি মনে হয় আমার কথা বুঝতে পারেন নাই। আমি এরকম চাচ্ছি। তখন আপনি সেটাকে আলটিমেটলি কোডে ট্রান্সলেট করবেন। কিন্তু আলটিমেটলি অনেক এক্সপেরিয়েন্স গেইন করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। এমনিতে হবে না। মানে আপনি কোডিং এর এক্সপার্ট, আপনি কোডিং এ যেমন এক্সপার্ট হইতে হবে, সাথে, সাথে বিজনেসটাও বুঝতে হবে। তা আমার যে কাস্টমার তারা আসলে বিজনেসের প্রয়োজনটা কি? এইজন্যই এই বিজনেস অ্যানালিস্ট এই লোকগুলা থাকে। নাইলে তো এই জায়গায় একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বসায় দেওয়া যেত, তাই না? জি স্যার। ঠিক না? এই জায়গায় তো আমরা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরিতে দিয়ে দিতে পারতাম। কিন্তু স্যার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজন বিজনেসম্যানের কথা অনেক ক্ষেত্রেই বুঝবে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝবে হচ্ছে আর্কিটেক্টের কথা। কথা বুঝছেন? সফটওয়্যার আর্কিটেক্ট জি এরকম একটা হিউম্যান স্টিক ফিগার এঁকে দেখ, ইঞ্জিনিয়ার সুন্দর মতো কোড লিখতে থাকবে। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। এইজন্যই আমাদের এতগুলা ইন্ডাস্ট্রিয়াল স্টেপ লাগে। নাইলে তো এতগুলা মানুষের দরকার নেই চাকরি করার। ইঞ্জিনিয়ারই থাকতো। এ কোড পারে, এই কোড লিখতো। আচ্ছা যাই হোক। এইবার আমরা একটু দেখব যেটা সেটা হচ্ছে আ এথিক্যাল ইস্যু ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। স্পেশালি সেফটি ক্রিটিক্যাল সিস্টেম গুলার সফটওয়্যার ডেভেলপমেন্টে কি ধরনের এথিক্যাল ইস্যু আসতে পারে? আচ্ছা। এথিক্যাল ইস্যু বলতে যেটা বুঝাচ্ছি, আগে প্রথমে তো সেফটি ক্রিটিক্যাল সিস্টেম সম্পর্কে আগেই বলে নিছি। অর্থাৎ এমন ধরনের সফটওয়্যার, হ্যাঁ? A safety critical system is one whose failure may cause human injury or death. সো ধরেন আপনার আমার একটা ই-কমার্স একদিন বন্ধ থাকলো, হয়তো কিছু টাকা ক্ষতি হইলো। এটা এক বিষয়। কিন্তু কিছু, কিছু সফটওয়্যার থাকে। এই ধরনের সফটওয়্যারে কোনো ধরনের মিস্টেক বা কোনো ধরনের ভুল অ্যালাউডই না। আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা উদাহরণ হিসাবে বলতে পারি। আমাদের মেডিকেল ডায়াগনোসিস যে ডিভাইস গুলা থাকে সেগুলোর ভিতরে সফটওয়্যার গুলার কথা বলতে পারি। আমাদের আ মনে করেন রেডার সিস্টেম গুলার কথা বলতে পারি। যেটার মাধ্যমে আ মনে করেন যে আমাদের বাংলাদেশে যদি আনঅথরাইজড কোনো এয়ারক্রাফট চলে আসে, হ্যাঁ? ধরেন অন্য একটা কান্ট্রি, হ্যাঁ? পাকিস্তান বা ইন্ডিয়া তাদের কোনো একটা প্লেন যদি বাংলাদেশের ভূসীমায় চলে আসে, তখন কিন্তু সাথে, সাথে রেডার ওকে ডিটেক্ট করে এবং অটোমেটেড কিছু একদম মিসাইল সিস্টেম হয়ে যায়, অ্যাক্টিভেট হয়ে যায়। বুঝতে পারছেন? এরকম এনিমি এয়ারক্রাফট যদি আনঅথরাইজডলি কোনো কান্ট্রিতে আসে, অটোমেটিক কিন্তু ওদেরকে কিছুক্ষণ ওয়ার্নিং দেওয়া হয়। তারপর কিন্তু সাথে, সাথে এসব অটোমেটিক মিসাইল গুলা সেইসব প্লেন গুলা ধ্বংস করার জন্য চলে আসে। আচ্ছা স্যার, ধরেন সফটওয়্যারের কোনো একটা ইস্যুর জন্য একটা নরমাল এয়ারক্রাফটকে যদি সে এইভাবে মিসাইল দিয়ে করে, অ্যাটাক করে, কি হবে তখন? একটু চিন্তা করে দেখছেন?
অনেক মানুষ মারা যাবে। অনেক মানুষ মারা যাবে। এটা মানে ওটাকে সে সামহাউ মিলিটারি এয়ারক্রাফট হিসাবে না ধরে একটা নরমাল, কারণ নরমাল এয়ারক্রাফট তো সারাদিনই বাংলাদেশ থেকে বিদেশ যাচ্ছে, বিদেশ থেকে বাংলাদেশে আসতেছে, তাদের তো কোনো স্যার সমস্যা নেই। ওগুলা স্যার ওই সফটওয়্যার গুলো অল টাইম কি ফলো আপের মধ্যে থাকে না? হ্যাঁ, হ্যাঁ, সবসময় থাকে। কিন্তু ধরেন কোনো একটা ইস্যু, কোনো একটা ধরেন কথার কথা সফটওয়্যারটা হ্যাকিং এরই শিকার হইল। কোনোভাবে সফটওয়্যারের সিকিউরিটি কোনো একটা লুপ হোল ইউজ করে একজন ম্যালিশিয়াস একজন হ্যাকার সেই সফটওয়্যার কোডটা অল্টার করে দিল। যার কারণে কি করলো? একটা মিলিটারি এয়ারক্রাফটের জায়গায় সে একটা দেখা যাচ্ছে কমার্শিয়াল এয়ারক্রাফটকে টার্গেট করছে, মিসাইল টার্গেট করছে। হইতে পারে না? সো এই ধরনের সফটওয়্যার গুলা যখন ডেভেলপ করা হবে তখন এক্সট্রিমলি সতর্ক থাকতে হবে। এখানে বেশ কতগুলো ইথিক্যাল ইস্যু আসতে পারে। আমি একটা, একটা করে বলি। যেমন আ ethical issues related to developing safety critical system softwares. আচ্ছা, কিরকম ইস্যু হতে পারে? প্রথম যে ইস্যুটা সেটা হচ্ছে স্যার এই ধরনের সিস্টেম সেফটি ক্রিটিক্যাল সিস্টেমগুলো সফটওয়্যারগুলো ডেভেলপ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণ কোয়ালিটি অ্যাসুরেন্স করতে হবে। তার মানে কিউএ যে স্টেপটা আছে এটা নরমাল স্টেপ হলে হবে না। এই স্টেপটা হইতে হবে খুবই এক্সটেন্সিভ। ১ বার, ২ বার, ৩ বার করে চেক করতে হবে যে কোডের মধ্যে কোনো ধরনের বাগস বা লজিক্যাল বা সিকিউরিটি ইস্যু নাই। কথা বুঝতে পারছেন? যার কারণে এই ধরনের পার্টিকুলার সিস্টেম সফটওয়্যারগুলোর ডেভেলপমেন্ট কস্ট ইজ ভেরি এক্সপেন্সিভ। বুঝতে পারছি? অ্যান্ড ডেভেলপমেন্ট টাইম ইজ ভেরি লং। কারণ এই ধরনের সফটওয়্যারের কোডগুলা খুব এক্সট্রিমলি রিগারাস একটা স্টেজের ভিতর দিয়ে যায় কোয়ালিটি অ্যাসুরেন্সে। বারবার চেক হয়, বারবার চেক হয়, বারবার চেক হয় যে এটার মধ্যে কোনো ধরনের ইস্যু নাই। সো এটার কারণে এই ধরনের সফটওয়্যারগুলোর ডেভেলপমেন্ট কস্ট বেড়ে যায় এবং ডেভেলপমেন্ট টাইমও অনেক বেশি লাগে। এখন এটার সমস্যাটা কি? ডেভেলপমেন্ট টাইম বেশি লাগলে বা কস্ট বেশি রাখলে সমস্যা কি? কম্পিটিটর মে ক্যাপচার দ্য মার্কেট বিফোর রিলিজ। স্যার, প্রত্যেকটা সফটওয়্যার কোম্পানির কিছু কম্পিটিটর বা আহ, কি বলে কম্পিটিশন কোনো ব্র্যান্ড থাকতে পারে না? যেমন কথার কথা আপনারা এটিসির নাম শুনছেন? এটিসি, এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেম। ওই যে শুনছেন স্যার তো? রাডারের মাধ্যমে যেগুলোতে দেখে হ্যাঁ, এগুলা। বেসিক্যালি একটা প্লেনকে গাইড করার জন্য এই এয়ার ট্রাফিক কন্ট্রোল যে ইউনিট তারাই কাজ করে যে এই প্লেন তুমি ওই এত অল্টিটিউডে থাকো, এত লংটিটিউডে থাকো, এই রানওয়ে দিয়ে উঠো, এই রানওয়েতে নামো, এরকম যে টোটাল কন্ট্রোলিং সিস্টেমটা। তো এইটা যে সফটওয়্যার দিয়ে ডেভেলপ হয়, কথার কথা আপনি হচ্ছে এই সফটওয়্যারটা নিয়ে কাজ করতেছেন। বাংলাদেশ বিমানের জন্য আপনি এই সফটওয়্যার কোড লিখতেছেন। তো আপনি অনেক রিগারাস ট্রেনিং করতেছেন। আপনি রিগারাস কোয়ালিটি অ্যাসুরেন্স করতেছেন। আপনার কোডগুলা লাইন বাই লাইন চেক করতেছেন। অভিজ্ঞ মানে খুব হাই কোয়ালিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করলেন। এর মধ্যে হইলো কি একজন কম্পিটিটর ব্র্যান্ড এই সেম এটিসি সফটওয়্যার নিয়ে আসলো এবং বাংলাদেশ বিমানের কাছে বিক্রি করে দিল। তাহলে স্যার আপনার পুরা টোটাল ইনভেস্টমেন্ট মারা গেল না? এজ এ সফটওয়্যার কোম্পানি। জি স্যার। হ্যাঁ। তার মানে হচ্ছে আমরা সবাই জানি যে সাধারণত মার্কেট লিডার হয় কারা? যারা সবার আগে প্রোডাক্টটা মার্কেটে ইন্ট্রোডিউস করে এবং তারা কি করে? অধিকাংশ মার্কেট কিন্তু ক্যাপচার করে ফেলে। হ্যাঁ, অধিকাংশ ধরেন আরো যারা আরো অনেকগুলো এয়ারলাইন্স কোম্পানি তাদেরও এটিসি সফটওয়্যারটা লাগতো। এই সফটওয়্যারটা তারা কিন্তু প্রথম বিক্রি করে ফেলতো। সো আপনি যদি অনেক বেশি সময় এই কিউএ বা টেস্টিং এর পিছনে খাটান তাহলে কিন্তু আপনার কম্পিটিটররা এই সময়ের মধ্যে আপনার মার্কেট ক্যাপচার করে ফেলতে পারে। তাহলে এখানে একটা ইথিক্যাল ইস্যু আসলো না? যে আচ্ছা এক কাজ করি, কোয়ালিটিতে একটু কম সময় দেই, তাড়াতাড়ি মার্কেটে আগে ধরি। নাইলে তো আমার ব্যবসাই বন্ধ হয়ে যাবে।
এরকম একটা বিষয় চলে আসে না? হুম, জি বুঝতে স্যার। পারছেন? তাহলে এরকম একটা প্রবলেম চলে আসে। তাহলে এইরকম প্রবলেম হলে কিন্তু আবার উল্টা দিকেও প্রবলেম আছে। সেটা কি? আপনি দ্রুত কোয়ালিটি অ্যাসুরেন্স ক্লিয়ার করে দেওয়ার কারণে এই পার্টিকুলার প্রোগ্রামটায় যদি আপনার কোনো সিকিউরিটি বাগস বা কোনো ধরনের লজিক্যাল বাগস যদি থেকে থাকে, আর সেটার জন্য যদি এখন একটা প্লেন মনে করেন যে কোনো কারণে যদি এখন ভূপাতিত হয় বা মানুষ মারা যায়, তখন সেটার কিন্তু প্রোডাক্ট লায়াবিলিটি আপনার নিতে হবে। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার, এটা ওকে। খুব ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, খুবই ডেঞ্জারাস জিনিস। তো এখানে কিন্তু এই যে আমরা গ্রাজুয়েট করেই চাকরি করতে পারবো না। হ্যাঁ? এই ধরনের সফটওয়্যারগুলো খুব এক্সপেন্সিভ হয় এবং এখানে যারা ইঞ্জিনিয়ার থাকে তারা খুব হাই কোয়ালিটির এবং অনেক এক্সপেরিয়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়। কিন্তু তবে মেইন স্যার যে সমস্যাটা সেটা হচ্ছে এটার কোয়ালিটি অ্যাসুরেন্স টাইমে অনেক বেশি সময় কাটানো। মানে আপনি তবে একটা জিনিস কতটুকু কোয়ালিটি হ্যাঁ, স্যার বলেন। তবে একটা জিনিস স্যার খেয়াল করছি, সেটা হচ্ছে যে এইসব সফটওয়্যার গুলো কিন্তু ছোটখাটো কোম্পানি করে না। না, ছোটখাটো তো দূরের বিষয়। ইনফ্যাক্ট অধিকাংশ সেফটি ক্রিটিক্যাল সিস্টেম সফটওয়্যার বাংলাদেশে কোনো কোম্পানি বানায় না। আপনি একটু খেয়াল করে দেখেন বাংলাদেশে অধিকাংশ আমরা যেসব বড় বড় কোম্পানিগুলো চিনি, বিগ বিগ কোম্পানি ধরেন ব্রেন স্টেশন হোক বা সেফালো হোক বা হোয়াট এভার, এরা কিন্তু মোস্টলি বিজনেস সফটওয়্যার বানায়, ইআরপি বানায়, তারপর ই কমার্স অ্যাপ বানায় বা বিভিন্ন ধরনের মানে বিজনেস রিলেটেড সফটওয়্যার বানায়। এটা সর্বোচ্চ ক্ষতি হতে পারে আপনার টাকায়, কিন্তু মানুষের জীবন যেটাতে সরাসরি জড়িত এই ধরনের সফটওয়্যার কিন্তু হিসাবে বাংলাদেশে কখনোই বানানো হয় না। এগুলো আমরা মোস্টলি কিনে আনি, বাইরের দেশে বানায়, আমরা কিনে আনি। যেমন বুঝতে স্যার পারছেন স্যার? স্যামসাং এর মতো একটা, আমরা আমরা অনেকে ভাবি যে শুধুমাত্র স্যামসাং মোবাইল তৈরি করে, কিন্তু স্যামসাং কিন্তু ওই পেন থেকে শুরু করে সবকিছু তৈরি করে। হ্যাঁ, হ্যাঁ, তাদের অনেক প্যাটেন্ট আছে। অনেক বিষয়ে তাদের প্যাটেন্ট আছে। আপনাদের প্যাটেন্ট আমি পড়াইছি, রাইট? আপনারা দেখেন স্যামসাং এর হেলথ কেয়ার রিলেটেড কি পরিমাণ প্যাটেন্ট আছে। তাদের বিভিন্ন সেন্সর, হেলথ কেয়ার সেন্সর এগুলো কিন্তু সামনের দিনে বিভিন্ন আমাদের এই যে ধরেন অটোমেটেড বিপি প্রেসার মেশিন বা এগুলো কিন্তু স্যামসাং ব্র্যান্ডে আসা শুরু হবে কয়দিন পরে। এখন অমরন বা জাপানিজ কিছু কিছু ব্র্যান্ড আসতেছে, কয়দিন পরে দেখবেন স্যামসাং এ এসে এটার দাম বানায় ফেলবে মাত্র 1500 টাকায়। অমরন একটা কিনতে যান 5000 টাকা দাম, 4000 টাকা দাম। সো জাপানিজদের ব্যাপারটা এরকম, ওরা ওরা প্রথমে আনে আর ওদেরকে কপি করে ধরেন সাউথ কোরিয়া বা চাইনিজরা একেবারে মার্কেট ক্যাপচার করে ফেলে। আচ্ছা, আরেকটু বলি ছেড়ে দিব যে রিডান্ডেন্সি নামে একটা জিনিস আছে। রিডান্ডেন্সি এই শব্দটার মানে হচ্ছে আহ, আপনার অতিরিক্ত। তাহলে অতিরিক্ত বলতে যেটা বোঝায়, সাধারণত সেফটি ক্রিটিক্যাল সিস্টেম সফটওয়্যার গুলার প্রায় সময়ই একটা ব্যাকআপ সিস্টেমও থাকা লাগে। একটা ব্যাকআপ সিস্টেমও থাকা লাগে, তার মানে এটিসি সফটওয়্যারটা যদি কোনো কারণে ফেল করে, প্লেনটা যাতে একেবারে অ্যাক্সিডেন্ট না হয়ে ভূপাতিত না হয়, এটার জন্য কোনো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা আদার কোনো ব্যাকআপ সিস্টেম সফটওয়্যার থাকা দরকার। কথা বুঝছি? এখন এই রিডান্ডেন্সি আনতে গিয়ে আপনার এই সিস্টেমের সফটওয়্যারের এক্সপেন্স বেড়ে যেতে পারে। সো redundancy is must in safety critical software, but it increases the expense of the সফটওয়্যারের এক্সপেন্স বাড়ায় দেয়, কিন্তু এটা কিন্তু থাকতেই হবে একটা, যেহেতু এটা একটা সেফটি ক্রিটিক্যাল সিস্টেম, এটা কোনো কারণে যদি ফেইলার হয় সেটার একটা ব্যাকআপ সিস্টেম রাখতে হবে। আচ্ছা স্যাররা, রিডান্ডেন্সি একটা উদাহরণ দিতে পারবেন আমাকে, যে একটা জিনিস আছে বাট ওটা ফেল হইলে এটার একটা ব্যাকআপ সিস্টেম থাকে, একটা উদাহরণ দিতে পারবেন? গিটহাব স্যার, এরকম কিছু। গিটহাব স্যার কেমনে বুঝি না, গিটহাব? আবার বলেন। স্যার রিডান্ডেন্ট বুঝি না। মানে আমাদের লাইফে একটা রিডান্ডেন্ট সিস্টেম বলতে পারবেন, যে এটা লাগে না নর্মালি, কিন্তু আহ, কোনো কোনো সময় আবার লেগে যায় বা বিপদে পড়লে, মানে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটাই সবাই ইউজ করে, বাট জাস্ট ইন কেস ওই সিস্টেমটা ফেল করলে একটা রিডান্ডেন্ট সিস্টেমও থাকে। একটা উদাহরণ দিতে পারবেন? খুব ইজি কিন্তু। টাকা না থাকলে তো স্যার আমরা সবার আগে ফ্রেন্ডদেরকে ফোন দিই, বন্ধু কিছু মানে টাকা ধার দিই। ফ্রেন্ডরা হচ্ছে রিডান্ডেন্ট নাকি? এমনে লাগে না, শুধু টাকা না থাকলে লাগে এই জন্য।
স্যার একটু একটু উদাহরণ দিলাম আর কি। হ্যাঁ, বা কেউ অন্য কারো মাথায় কোনো, স্যার সাধারণত এটাই ইউজ করি কিন্তু এটা মাঝে মধ্যে আবার ফেল করলে আবার অন্যটা লাগে। এটার একটা ইজি উদাহরণ হচ্ছে স্যার সিরিয়াল লিফট, বুঝছেন? জি স্যার। মানে লিফট দিয়েই তো আপনি সাধারণত উঠানামা করবেন, জাস্ট ইন কেস যদি লিফটটা বন্ধ থাকে তখন আমরা সিঁড়িটা ইউজ করি, রাইট? এটার উদাহরণ হতে পারে আমাদের ইউপিএস গুলা। ইউপিএস বুঝেন, ওই যে আমাদের যাদের বাসায় কম্পিউটার থাকে, আমরা একটা এক্সট্রা করে ইউপিএস কিনি না? হুম। তাহলে দিনের মধ্যে অধিকাংশ সময় ইউপিএস এর কোনো কাজ নাই। ওই যে 5 মিনিটের জন্য কারেন্ট চলে যায়, তখনই ইউপিএসটা আমার কাছে খুব নেসেসারি হয়ে থাকে। তার মানে আপনি যখন সেফটি ক্রিটিক্যাল সফটওয়্যারটা ডেভেলপ করতেছেন, এটার জন্য আপনাকে অবশ্যই একটা রিডান্ডেন্ট সিস্টেমও থাকতে হবে, যাতে জাস্ট ইন কেস এটা যদি ফেল করে, প্রাইমারি সিস্টেম সফটওয়্যারটা যদি ফেল করে, রিডান্ডেন্ট সফটওয়্যারটা যাতে কি করতে পারে, অ্যাটলিস্ট সিস্টেমটাকে লাইভ রাখতে পারে। বুঝতে পারছি স্যার? হ্যালো? জি স্যার। আচ্ছা, আরো কিছু আছে, সেটা হচ্ছে হিউম্যান অপারেটর ডিপেন্ডেন্সি। আচ্ছা, এইবার আসেন, এইটা বলতে কি বোঝায়? ধরেন আপনি এক্কেবারে সবই ভালো, হ্যাঁ? আপনি অনেক খরচ করছেন, ভালো ইঞ্জিনিয়ার নিছেন, এক্সটেন্সিভ কোয়ালিটি অ্যাসুরেন্স করতেছেন যাতে কোনো মিস্টেক না থাকে কোডে, কম্পিটিটর চুলায় যাক, হ্যাঁ? এবং রিডান্ডেন্সি সিস্টেমও ডেভেলপ করছেন, সব ঠিকঠাক। এইবার হচ্ছে এই সফটওয়্যারটা তো চালাবে একজন মানুষ, ঠিক না? ধরেন আপনি একটা এক্স-রে মেশিনের জন্য একটা সফটওয়্যার কোড লিখলেন। এখন এই এক্স-রে মেশিনটা তো একজন মানুষ চালাবে। সে যদি কোনো মিস্টেক করে, হুম? সে যদি নেগলিজেন্স হোক, অজ্ঞতাবশত হোক বা কোনো কারণেই হোক, সে যদি কোনো একটা নবে উল্টাপাল্টা চাপ দেয় বা যতটুকু এক্স-রে এক্সপোজার করা দরকার তার চেয়ে অনেক বেশি পরিমাণে এক্সপোজ করে, তখন আপনি কি করবেন? আপনার তো আর হাত নেই যে এখন গিয়ে ওটা ধরতে পারবেন। পারবেন? হ্যালো? তো এই ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা করতে হয় সেটার নাম হচ্ছে ফুল প্রুফ। ফুল প্রুফ মানে হচ্ছে আপনাকে এখন বুঝতে হবে যে একজন অপারেটর যদি চায়ও, তারপরেও সে একটা সার্টেন লেভেলের উপরে এক্স-রে ইনটেনসিটি আনতে পারবে না। এমন ভাবে সিস্টেমটা ডেভেলপ করতে হবে। অর্থাৎ একজন অপারেটর যদি ইচ্ছাও করে যে কারো কোনো ক্ষতি করব সফটওয়্যারটার মাধ্যমে, সে যাতে সেটা করতে না পারে, এইটার লজিকও আপনাকেই ডেভেলপ করতে হবে। এখন এই লজিকটা ডেভেলপ করতে গেলে খরচ বাড়বে না? সময় যাবে না অনেক? একটা ডেভেলপমেন্ট প্রসেসটা লং হয়ে যাবে না? এই সেম জিনিসটা এনভায়রনমেন্টের ক্ষেত্রেও হইতে পারে। এনভায়রনমেন্ট ডিপেন্ডেন্সি। আপনি কোড করছেন, ঠিক আছে, আপনি কোড করছেন ইয়ার জন্য, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য। কিন্তু কখনো চিন্তা করেন নাই যে বাংলাদেশ তো বন্যায় একেবারে মাঝে মধ্যেই এলাকা পুরা ভেসে যায়। জাস্ট ইন কেস যদি বন্যার পানি এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ঢুকে, তখন আমার সফটওয়্যারটা কিভাবে রিঅ্যাক্ট করবে? এটা কখনো চিন্তা করছেন? হুম? হ্যালো? শুনতে পাচ্ছেন স্যাররা? হ্যালো? স্যাররা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে স্যার। জি জি স্যার। স্যার, ওকে, শুনতে ওকে। পাচ্ছি। তাহলে বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে আমাদের এই সেফটি ক্রিটিক্যাল যে সফটওয়্যারগুলা, সেটা যখন আমরা ডেভেলপ করতে চাই আমাদের অনেকগুলা জিনিস মাথায় রাখতে হয় এবং অনেকগুলো ইথিক্যাল ইস্যু আসে। প্রথম ইথিক্যাল ইস্যুটা আছে যে আমরা একটু কোয়ালিটি অ্যাসুরেন্সটা কম করে ছেড়ে দিই। যাতে কি হয়? আমি মার্কেটে তাড়াতাড়ি আমার কাস্টমারদের কাছে আমার সফটওয়্যারটা বিক্রি করতে পারি। বাট এইটার সমস্যা হচ্ছে যে আপনার এই সেফটি ক্রিটিক্যাল ইস্যু যেহেতু এটা মানুষের জীবনের সাথে জড়িত। সো এটাতে আমি যদি কম করে কিউএ করে ছেড়ে দেই, তখন মানুষ মারা যেতে পারে বা ইনজিউরড হইতে পারে। তখন সেই ক্ষেত্রে কিন্তু আমি সফটওয়্যার লায়াবিলিটির আন্ডারে পড়ে যাই। আবার আমি যদি বেশি সময় দেই, বেশি সময় যদি কিউএর পিছনে ঢালি, তখন আবার খরচ বেড়ে যায়।
তা আমাকে ২ টাই একটা ইথিক্যাল টানাপোড়েনের মধ্যে থাকতে হয় যে আমি কিভাবে ব্যালেন্স করব। যেমন রিডান্ডেন্ট সিস্টেম স্বাভাবিকভাবে আরেকটা এক্সট্রা সিস্টেম ডেভেলপ করতে আপনার বেশি খরচ হবে। তাই না? স্বাভাবিকভাবে সফটওয়্যারটা খরচ বেড়ে যাবে, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস লম্বা হবে। কিন্তু এই রিডান্ডেন্ট সিস্টেমটা কিন্তু মানুষের জীবনের জন্য খুবই নেসেসারি। জাস্ট ইন কেস প্রাইমারি সিস্টেম সফটওয়্যারটা ফেল করলে সে যাতে রিডান্ডেন্ট সিস্টেমটা ইউজ করে কোনোভাবে কি করতে পারে। যেমন এই যে লিফট বন্ধ হয়ে গেল, তো লিফট বন্ধ হলে আচ্ছা যাই হোক আমি এট লিস্ট সিঁড়ি দিয়ে যাতে হাইটে উঠতে পারি। এরকম তো একটা সিস্টেম থাকতে হবে। এবং হিউম্যান অপারেটর ডিপেন্ডেন্সি কমানোর জন্য আমাকে ফুল প্রুফ ডিজাইন করতে হবে, যাতে একজন হিউম্যান অপারেটর চাইলেও সফটওয়্যারটা কোনো মিসইউজ করতে না পারে। এনভায়রনমেন্ট ডিপেন্ডেন্সিটা হচ্ছে যে আমাকে এনভায়রনমেন্ট কথাটাও মাথায় রেখে কোড করতে হবে। এইভাবেই একটা সিস্টেমে সেফটি ক্রিটিক্যাল সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করা যায়। তো এটা আপনারা এখান থেকে পড়াশোনা করেন। ডেভেলপমেন্ট অফ সেফটি ক্রিটিক্যাল সিস্টেম ২৭৫ নাম্বার পৃষ্ঠা। এবং এখানে এই যে রিডান্ডেন্সি, ইনভার্সন প্রোগ্রামিং এগুলো অনেক কিছুই লেখা আছে। রিলায়েবিলিটি স্কোর, এই বিষয়গুলা। হ্যাঁ, এই বিষয়গুলো একটু পড়াশোনা করবেন। আমরা আপাতত এই চ্যাপ্টারটুকু এটুকুই রাখবো এবং এটুকুই আমাদের ফাইনালের পড়া। তো এখন কোশ্চেন কি হবে না হবে এই বিষয়ে আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। হ্যাঁ, তাহলে আজকে আমরা কি স্যার এই পড়লাম? যে আমার প্রেজেন্টটা একটু দিয়ে দিন 265 তখন দেই নাই। 265। স্যার আমারটাও দেওয়া হয় নাই স্যার, 3188। স্যার আচ্ছা আমারটাও 3245। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান। তো স্যাররা প্রথমে কই ছিলেন? আপনারাই কিন্তু আমাকে বলছেন যে আমরা ক্লাসের শুরুতে অ্যাটেন্ডেন্স দিব। এখন আবার আমরা শেষেও নেটওয়ার্কের অ্যাটেন্ডেন্স জন্য দিচ্ছেন। একটু পরে ঢুকতে পারছি না, নেটওয়ার্কের প্রবলেম। স্যার স্যার আমার বাসায় কারেন্ট চলে গেছিল। আচ্ছা বলেন, একটা একটা করে বলেন। স্যার 3188। 3178 একটা একটা 3178 জামিল। তারপর স্যার 3188। 3188 মাশরুফ। তারপর 3245 স্যার। স্যার 3245 265 অনিক সাহা। 3265। জি স্যার। 3265 মারুফ হোসেন। আর ওকে। তাহলে আজকে ক্লাসে আমি যা পড়াইলাম বুঝছেন কিছু? হুম। স্যার অনেক কিছু বুঝছি, কিন্তু স্যার সব থেকে বড় কথা হচ্ছে এগুলো যতক্ষণ পর্যন্ত না স্যার আমরা ওই ফিল্ডে যাচ্ছি ওগুলো এক্সপিরিয়েন্স করাটা খুব টাফ হয়ে যাবে। কারণ হ্যাঁ, আজকে পরে মানে করছি আমরা বা আমরা মূলত দেখতেছি কি, আমরা তো ইথিক্স এর ব্যাপারটা দেখতেছি যে আমরা যখন কোড করব তখন আমরা ইথিক্স এর ব্যাপারটা মেনটেন করব এইভাবে যে আমাদের বুঝতে হবে যে আমার কোডটার ইমপ্যাক্ট কি। তাই না? আমি একজনের জন্য কোড করতেছি, এটা যদি আরেকজনের বিজনেসে ক্ষতি করে বা আরেকজনের লাইফে ক্ষতি করে, তাহলে এটার জন্য আমি লায়াবল থাকবো না? কারণ আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি যে জিনিসটা পারেন এটা কিন্তু অন্যরা পারে না। সো আমার কাজটার উপরে একটা মানুষের জীবন বা একটা মানুষের হেলথ যদি নির্ভর করে, আমাকে তখন করতে হবে কি আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। বুঝতে পারছি স্যাররা? জি স্যার। হ্যাঁ। তো যেহেতু আমাদের এটা সিএসসি স্টুডেন্ট, আমরা দেখবেন যে আমি প্রায় সময় এই সফটওয়্যার ইস্যু বা সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলা নিয়ে আলোচনা করতেছি। কারণটা কি, আমরা তো আসলে সিএসসি ইঞ্জিনিয়ার। এজন্য প্রফেশনাল এথিক্স পড়লাম, প্লাস হচ্ছে কিছুটা কম্পিউটার সায়েন্স রিলেটেড প্রফেশনাল এথিক্স পড়লাম, যাতে এটা আমাদের মাথায় থাকে আমরা যখন অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের পর বা আপনারা অলরেডি অনেকেই জব করেন, গ্র্যাজুয়েশন পর আপনাদের হয়তো প্রমোশন হবে, আরো রেসপন্সিবিলিটি বাড়বে। তো সেগুলোর ক্ষেত্রে যখন ইথিক্সের বিষয়টা যাতে মাথায় থাকে, আমার ডিসিশনগুলো যাতে এথিক্যাল হয়, আমার জন্য, আমার কোডের জন্য আমার কোম্পানি যাতে আবার লায়াবিলিটি ইস্যুর মধ্যে না পড়ে। ঠিক না? একজন ৩০,০০০ টাকার ইঞ্জিনিয়ার, তার কিছু কাজের জন্য যদি এখন কোম্পানি ২ কোটি টাকার জরিমানা হয়, তাহলে হবে? হবে না। এই বিষয়গুলো মাথায় রাখা। আচ্ছা, তাহলে আজকে যতটুকু পড়াইছি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? আজকে যতটুকু স্যার পড়াইছি? আপাতত নাই। আচ্ছা, তো স্যারদের কুইজের খাতা আমি দেখে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আসলে এই সেমিস্টারটা একটু প্রেশারের মধ্যে আছি, প্রচুর স্টুডেন্ট। যেই কয়টা কোর্স নিচ্ছি প্রত্যেকটার মধ্যেই 50টা 40টা করে স্টুডেন্ট, এই জন্য একটু দেরি হচ্ছে, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। আর আমরা কোশ্চেন নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব।
স্যার আপনার সাথে কি আমরা কোনো কোর্সে মানে হব? আপনারা ধরেন সিএসসি রিলেটেড আমি কোর্স নেই হচ্ছে ওয়েব প্রোগ্রামিং সেশনাল সিএসসি 3100, তারপর 3111 নেই, কম্পিউটার আর্কিটেকচার নেই, অপারেটিং সিস্টেম নেই। এটা হচ্ছে আপনার 273 মনে হয় কোডটার নাম। মানে মোটামুটি একটু একটু পরে আর কি। হ্যাঁ, থার্ড ইয়ারের পরে হয়তো পাইতে পারেন, যদি অতদিন থাকি। এটাও একটা বিষয়। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।